আসসালামু আলাইকুম। আমরা আবার একটু যুক্ত হয়ে যাই সবাই। আমাদের বিদ্যুৎ বিভ্রাট ছিল, লোডশেডিং ছিল। আজকে সব জায়গায় আবহাওয়া খারাপ। আজকে সব জায়গায় আবহাওয়া খারাপ। ওকে, আমরা সবাই আবার একটু যুক্ত হয়ে যাই। আবার একটু সব বন্ধুদেরকে, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই, ক্লাসটা একটু শেয়ার করে দেই। আমি জাস্ট 1 মিনিট সময়ের মধ্যে শুরু করতে চাই ইনশাআল্লাহ। আবার একটু সবাই ক্লাসটা শেয়ার করে দেই। ক্লাসটা সবাই আবার একটু শেয়ার করে দেই। আচ্ছা, অনেকে চলে আসছে। চলো আমরা তাহলে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকের মধ্যে চলে যাই। ওকে, 1 নম্বর প্রশ্ন। আবার একটু প্রথম থেকে তাহলে আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে মানে গত বছরের প্রথম শিফটে বা গ্রুপ 1-এ এই প্রশ্নটা এসেছে যে ভিনসেন্ট ভ্যান গগ কে? ভিনসেন্ট ভ্যান গগটা কে? তো ইতিমধ্যে তোমরা সবাই উত্তর করেছো ভিনসেন্ট ভ্যান গগ কে। তাহলে ভিনসেন্ট ভ্যান গগ কে? ভিনসেন্ট ভ্যান গগ হচ্ছেন একজন চিত্রশিল্পী। বলো, তোমরা অনেকে উত্তর করেছিলে, আবার একটু উত্তর করো। ভিনসেন্ট ভ্যান গগ কে? ভিনসেন্ট ভ্যান গগ হচ্ছেন একজন চিত্রশিল্পী। ভিনসেন্ট ভ্যান গগ কে? একজন চিত্রশিল্পী। বলো, কি বললাম ভাই? ভিনসেন্ট ভ্যান গগ হচ্ছে একটা চিত্রশিল্পী। ভাইয়া, এটা কি সাস্টের জন্য ভালো হবে? হ্যাঁ, সাস্টেও এই টপিক গুলো থেকে প্রশ্ন হয়েছে। তাহলে ভিনসেন্ট ভ্যান গগ কে ছিলেন? ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী। অর্থাৎ তিনি কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? তিনি নেদারল্যান্ডের চিত্রশিল্পী ছিলেন। কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? এই ভিনসেন্ট ভ্যান গগ কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? নেদারল্যান্ডের চিত্রশিল্পী ছিলেন। কোন দেশের? নেদারল্যান্ডের চিত্রশিল্পী ছিলেন। নেদারল্যান্ডের চিত্রশিল্পী কোন দেশের? নেদারল্যান্ডের চিত্রশিল্পী। নেদারল্যান্ডের চিত্রশিল্পী ছিলেন ভিনসেন্ট ভ্যান। আচ্ছা, তার কিছু গুরুত্বপূর্ণ চিত্রকর্ম আছে, সেই চিত্রকর্মগুলো আমরা একটু দেখি। চিত্রকর্ম, এই ভিনসেন্ট ভ্যান গগের কিছু গুরুত্বপূর্ণ চিত্রকর্ম আছে। এর মধ্যে একটা হলো পটেটো ইটার্স। পটেটো পটেটো ইটার্স পটেটো ইটার্স পটেটো ইটার্স কি বললাম? পটেটো হলো ইটার্স। পটেটো ইটার্স পটেটো ইটার্স পটেটো ইটার্স। একটা হলো সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। পটেটো ইটার্স সানফ্লাওয়ার। পটেটো ইটার্স সানফ্লাওয়ার। আরেকটা চিত্রকর্মের নাম হচ্ছে দ্য স্টেরি নাইট। দ্য স্টেরি নাইট কি বললাম? তার আরেকটা চিত্রকর্মের নাম হচ্ছে দ্য স্টেরি নাইট। দ্য স্টেরি নাইট। পটেটো ইটার্স সানফ্লাওয়ার, দ্য স্টেরি নাইট। তার আরেকটা চিত্রকর্ম ক্যাফে টেরেস অ্যাট নাইট। ক্যাফে টেরেস অ্যাট নাইট। ক্যাফে টেরেস ক্যাফে টেরেস অ্যাট নাইট। ক্যাফে টেরেস অ্যাট নাইট। ক্যাফে টেরেস অ্যাট নাইট। এই চিত্রকর্মগুলো কার? এই সবগুলো চিত্রকর্ম হচ্ছে নেদারল্যান্ডের চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের। নেদারল্যান্ডের চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের এই চিত্রকর্মগুলো। হ্যাঁ, নেদারল্যান্ডের চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম হচ্ছে পটেটো ইটার্স, তারপর হচ্ছে সানফ্লাওয়ার, স্টেরি নাইট, দ্য ক্যাফে টেরেস অ্যাট নাইট। ক্যাফে টেরেস অ্যাট নাইট, খুবই চমৎকার চিত্রগুলো এইগুলো। এবার আসো, আরেকটা চিত্রকর্ম আছে, একটু এই জায়গাটা আমি লিখে দিলাম, তখন লিখতে চাইলাম। সেটা হচ্ছে যে সানরাইজ চিত্রকর্মটা কার? তুমি একটু আমাকে কমেন্ট করে বলো তো ভাই, সানরাইজ চিত্রকর্মটা কার? সানরাইজ 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 চিত্রকর্মটা কার? সানরাইজ একটু কমেন্টে জানাও তো, সানরাইজ চিত্রকর্মটা কার? সানরাইজ চিত্রকর্মটা কার বলো? সানরাইজ চিত্রকর্মটা কার? তাহলে কমেন্টে জানাও সানরাইজ চিত্রকর্ম কার? সানরাইজ সানরাইজ চিত্রকর্ম কার? সানরাইজ চিত্রকর্মটি কার? সানরাইজ এই চিত্রকর্মটা কার? এটা একটু কমেন্টে জানাও। এইখানেই প্যাচ লাগবে। এই সানফ্লাওয়ার আর সানরাইজের মধ্যে তোমার সবচেয়ে বেশি পরিমাণ প্যাচ লাগবে এখানে। এটা এই জন্য একটু ভালো করে পড়ে নাও। এই সানফ্লাওয়ার আর সানরাইজ, সানফ্লাওয়ার এবং সানরাইজ, সানফ্লাওয়ার এবং সানরাইজ, এটার মধ্যেই তোমাদের প্যাচ লাগবে। সানফ্লাওয়ার আর সানরাইজ। আচ্ছা, ওকে, সানরাইজ বলেছেন ক্লোদ মনে, অপরিচিতা বলছেন, আবির বলছেন ক্লোদ মনে, জান্নাতুল ফেরদৌসি বলছেন ক্লোদ মনে। ভেরি গুড। তাহলে নির্ভীক যোদ্ধা বলেছেন ক্লোদ মনে। তাহলে সানরাইজ চিত্রকর্মটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে ক্লোদ মনে। 3টা স্টার দিয়ে রেখো, গুরুত্বপূর্ণ টপিক। তার মানে এই যে টপিকটা এসছে ভিনসেন্ট ভ্যান গগ থেকে, যে টপিকটা আসছে, এই টপিকটার নাম কি তাহলে?
এই যে ভিনসেন্ট ভ্যান গঘ থেকে যে টপিকটা আসলো, এই টপিকটার নাম হচ্ছে আন্তর্জাতিক যে চিত্রশিল্পী আছে, সেই আন্তর্জাতিক চিত্রশিল্পী, এই আন্তর্জাতিক চিত্রশিল্পী এবং তাদের যে চিত্রকর্ম আছে, সেই চিত্রকর্মগুলো তুমি ভালো করে পড়বা। তোমার কাছে যদি মিহির জিকে ফাইনাল সাজেশন থাকে, তাহলে মিহির জিকে ফাইনাল সাজেশন থাকলে তুমি সেখান থেকে এটা পড়তে পারবা, কোনো সমস্যা নাই। আর একই সাথে আমরা আমাদের অল ইন ওয়ান পেইড ব্যাচে, রাবি টার্গেট ব্যাচে এইগুলো পড়াবো বা পড়াচ্ছি ইনশাআল্লাহ। ওকে, 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 2, আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্ন, কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়? সিটি অফ কালচার, কোন শহরকে বলা হয় সিটি অফ কালচার? সিটি অফ কালচার, কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়? তাহলে সিটি অফ কালচার বলা হয় কাকে? এইটা চেয়েছে, সিটি অফ কালচার। তাহলে খেয়াল করো, খেয়াল করো, আমরা তাহলে প্রত্যেকটা দেশ নিয়ে একটু আলোচনা করি, অঞ্চল নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা অঞ্চল নিয়ে আমরা আলোচনা করতে চাই, সিটি অফ কালচার বা অন্য অন্য গুলো আলোচনা করতে চাই। প্রথমে আসো, আগে দেখি সিটি অফ কালচার বলে কাকে, এটা একটু কমেন্ট করো। সিটি অফ কালচার, দেখো ফ্রান্স একটা দেশ আছে, এই যে ফ্রান্স, এই যে ফ্রান্স একটা দেশ আছে, এই ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। এই যে প্যারিস আছে, এই ফ্রান্সের প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার। ফ্রান্সের প্যারিসকে কি বলা হয়? সিটি অফ কালচার। সিটি অফ কালচার, ফ্রান্সের প্যারিসকে কি বলা হয়? সিটি অফ কালচার। ফ্রান্সের প্যারিসকে কি বলা হয়? সিটি অফ কালচার। অথবা তুমি বলতে পারো সংস্কৃতের নগরী। কিসের নগরী? তুমি বলতে পারো তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো সংস্কৃতের নগরী। সংস্কৃতের নগরী, সিটি অফ কালচার বা সংস্কৃতের নগরী, সিটি অফ কালচার বা সংস্কৃতের নগরী। তুমি এই ফ্রান্সকে বলতে পারো, ফ্রান্সকে বলতে পারো যে লাভ অফ হেভেন। কি বলা হয় এটাকে? লাভ অফ হেভেন। তাহলে এটাকে বলা হয় লাভ অফ হেভেন, HEAVEN, হেভেন, লাভ অফ হেভেন। তাহলে সিটি অফ কালচার বা সংস্কৃতের নগরী বা লাভ অফ হেভেন, লাভ অফ হেভেন। আচ্ছা, এই ফ্রান্সকে বলা হয়, ফ্রান্সের প্যারিসকে বলা হয় আলোর শহর। কি বলা হয়? আলোর শহর। কি বলা হয় ব্রাদার? এটাকে বলা হয় আলোর শহর, আলোর শহর, আলোর শহর, আলোর শহর। কিসের শহর? আলোর শহর বলা হয়, আলোর শহর বলা হয় এই ফ্রান্সের প্যারিসকে, আলোর শহর বলা হয়। সিটি অফ লাভ এন্ড হেভেন, সিটি অফ লাইট। তাহলে সিটি অফ লাইট বলা হয়, কি বলা হয়? সিটি অফ লাইট, সিটি অফ লাইট বলা হয়। কি বলা হয়? সিটি অফ লাইট, সিটি অফ লাইট, সিটি অফ লাইট বলা হয় এই ফ্রান্সের প্যারিসকে, ফ্রান্সের প্যারিসকে। সিটি অফ কালচার, সিটি অফ লাভ এন্ড হেভেন, আলোর শহর, সিটি অফ লাইট বলা হয় কাকে? এই ফ্রান্সের প্যারিসকে, ফ্রান্স, ফ্রান্স। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এখানে একটা দেশ, এখানে একটা শহর দিয়েছে নিউ ইয়র্ক। দেখো এই যে নিউ ইয়র্ক একটা জায়গা দিয়েছে, নিউ ইয়র্ক শহর দিয়েছে। এই নিউ ইয়র্ককে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর। কি বলা হয়? গগনচুম্বী অট্টালিকার শহর। নিউ ইয়র্ককে বলা হয় গগনচুম্বী, গগনচুম্বী, গগনচুম্বী অর্থাৎ আকাশ, আকাশ ছুঁচ্ছে, মানে উঁচু উঁচু দালান আছে, তো এই জন্য এটাকে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর। গগনচুম্বী অট্টালিকা, গগনচুম্বী অট্টালিকার শহর, গগনচুম্বী অট্টালিকার শহর। কি বলা হয়? গগনচুম্বী অট্টালিকার শহর, গগনচুম্বী অট্টালিকার শহর এই নিউ ইয়র্ককে বলা হয়। এই নিউ ইয়র্ককে বলা হয় জাক জমকের নগরী, জাক জমকের নগরী। কি বলা হয় ব্রাদার? এই নিউ ইয়র্ককে বলা হয় জাক জমকের নগরী। কি বলা হয়? জাক জমকের নগরী, 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 জাক জমকের নগরী বলা হয় এই নিউ ইয়র্ককে, জাক জমকের নগরী বলা হয় নিউ ইয়র্ককে। আচ্ছা এবার আসো, তাহলে অ্যান্সার আমরা ফ্রান্সের প্যারিস আমরা পেয়ে গেলাম, নিউ ইয়র্ক পেলাম। এবার আসো, কলকাতা একটা শহর আছে, এই কলকাতাকে কি কি বলা হয় একটু খেয়াল করো। কলকাতা, কলকাতা যে নগরীটা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। পরীক্ষার মধ্যে এই ভৌগোলিক উপনাম থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবা, আসবেই। ওকে, কলকাতা, খেয়াল করো, এই কলকাতাকে বলা হয় রাজপ্রাসাদের শহর। কিসের শহর? রাজপ্রাসাদের শহর। কলকাতাকে বলা হয় রাজপ্রাসাদের শহর, রাজপ্রাসাদের শহর, রাজপ্রাসাদের শহর। কি বলা হয় ব্রাদার? রাজপ্রাসাদের শহর, রাজপ্রাসাদের শহর বলা হয়। কি বলা হয়? রাজপ্রাসাদের শহর, রাজপ্রাসাদের শহর বা স্প্লেন্ডেড সিটি। কি বলা হয়? স্প্লেন্ডেড সিটি, স্প্লেন্ডলেড সিটি, স্প্লেন্ডলেন সিটি, স্প্লেন্ডলেন, স্প্লেন্ডেড, স্প্লেন্ডেড সিটি বলা হয় তাকে, SPLEN, স্প্লেন্ডলেন্ড সিটি।
যাই হোক, ইংরেজি না পারলে সমস্যা নাই, কলকাতা তুমি লিখে রাখো রাজপ্রাসাদের শহর। আচ্ছা, এটা মানে রাজপ্রাসাদের শহর, একে বলা হয় রয়্যাল অফ প্যালেস। রয়্যাল অফ প্যালেস, রয়্যাল প্যালেস বলা হয়। কি বলা হয়? রয়্যাল প্যালেস। এই কলকাতাকে বলা হয় রয়্যাল প্যালেস। আমি একটু এই জায়গাটায় লেখার চেষ্টা করি। কলকাতাকে বলা হয় রয়্যাল প্যালেস। কি বলা হয়? রয়্যাল প্যালেস। রয়্যাল প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদের শহর বা রয়্যাল প্যালেস সিটি বলা হয় এই কলকাতা নগরীকে। আচ্ছা, এই ভারতের আরেকটা জায়গা আছে, নাম হলো রাজস্থান। সেই রাজস্থানকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপের শহর। পিঙ্ক সিটি বা গোলাপের শহর। কি বলা হয়? পিঙ্ক সিটি। পিঙ্ক সিটি বা গোলাপের শহর, পিঙ্ক কালি দিয়েই লিখতে চাই। পিঙ্ক সিটি, পিঙ্ক কালি দিয়ে লিখবো এটা। পিঙ্ক সিটি, PINK, পিঙ্ক সিটি। কি বলা হয়? পিঙ্ক সিটি বা গোলাপের শহর। গোলাপের শহর বা গোলাপি শহর। গোলাপি, গোলাপি শহর বলা হয় এই ভারতের একটা জায়গা, তার নাম হলো রাজস্থান। সেই রাজস্থানকে বলা হয় রাজস্থান। রাজস্থান, রাজস্থান, রাজস্থান। ভারতের আরো কিছু জায়গা আছে, আমি এই পাশটা একটু লিখার চেষ্টা করি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু লিখে নাও। ভারতের আরো কয়েকটা জায়গা আছে, এই পাশটা একটু লিখে। যেমন ভারতের আরো কয়েকটা জায়গা আছে, যেমন কাশ্মীর। ভারতের আরো কয়েকটা জায়গা আছে, যেমন কাশ্মীর। একটু লিখে নাও, পরীক্ষার মধ্যে কমন চলে আসলে, পরীক্ষার হলে অর্ণব ভাইয়ের কথা মনে পড়বে। অর্ণব ভাইয়ের কথা মনে পড়বে। দেখো, পৃথিবীর ভূস্বর্গ, কি বললাম? পৃথিবীর ভূস্বর্গ, পৃথিবীর ভূস্বর্গ। এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় ভারতের কাশ্মীরকে। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় ভারতের কাশ্মীরকে। আচ্ছা, এরপরে আসেন মন্দিরের শহর। মন্দিরের শহর, কিসের শহর? মন্দিরের শহর। এই মন্দিরের শহর বলা হয় ভারতের একটা জায়গা, তার নাম হলো বেনারস। মন্দিরের শহর বলা হয় ভারতের বেনারসকে। বেনারসকে মন্দিরের শহর বেনারস। তাহলে এই যে বিভিন্ন জায়গার যে ভৌগোলিক উপনাম আছে, বিভিন্ন জায়গার যে ভৌগোলিক উপনাম আছে, এই ভৌগোলিক উপনাম নিয়ে পরীক্ষায় প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন আসবেই, আসেই। কাজে এটা, এই টপিকটার নাম হচ্ছে ভৌগোলিক উপনাম। আমি এই যে উপরে লিখছি ভৌগোলিক উপনাম, এই টপিকের নাম হলো ভৌগোলিক উপনাম। সেটা বাংলাদেশেরও হতে পারে, ভারতেরও হতে পারে। বাংলাদেশেরও হতে পারে, ভারতেরও হতে পারে। কিসের হতে পারে? বাংলাদেশেরও হতে পারে, ভারতেরও হতে পারে এই ভৌগোলিক উপনামগুলো। ইউরোপের দেশগুলো থেকে প্রচুর পরিমাণ ভৌগোলিক উপনাম পরীক্ষায় আসে। তো আমি একটু আপনাদের কাছে বলবো যে আপনারা একটু ভালো করে এই টপিকটা ভালো করে দেখে নেবেন ভৌগোলিক উপনাম থেকে। আচ্ছা, আমরা আমাদের অল ইন ওয়ান ব্যাচে, রাবি টার্গেট ব্যাচে, গুচ্ছ ছবি টার্গেট ব্যাচে এই জিনিসগুলো পড়াচ্ছি। আচ্ছা, এর পরের টপিক দেখেন, লোহিত সাগর ও এডেন সাগরকে, লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী, লোহিত সাগর ও এডেন সাগর, লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী প্রণালী। তার মানে টপিকের নাম কি? টপিকের নামটা হলো প্রণালী। টপিকের নাম কি? টপিকের নাম হলো প্রণালী। টপিকের নাম কি? টপিকটার নাম হলো প্রণালী। তার মানে আপনাকে এই প্রণালী থেকে পড়তে হবে। তার মানে প্রণালী থেকে তিন ধরনের প্রশ্ন আসে। প্রণালী থেকে তিন ধরনের প্রশ্ন আসে। তিন ধরনের প্রশ্ন আসে প্রণালী থেকে। কিভাবে আসে? তিন ধরনের প্রশ্ন কিভাবে আসে আমি একটু বলি, খেয়াল করেন। প্রণালী থেকে তিন ধরনের প্রশ্ন কি আসে? একটা প্রশ্ন আসে যে প্রণালীর অবস্থান। একটা প্রশ্ন আসে প্রণালীর অবস্থান। কি আসে? প্রণালীর অবস্থান কোথায়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। দুই নম্বর প্রশ্ন হতে পারে যে এই প্রণালী সংযুক্ত করেছে কাকে। কি বললাম? সংযুক্ত। প্রণালী কাকে সংযুক্ত করছে, এই টাইপের একটা প্রশ্ন হতে পারে। আরেকটা টাইপ হলো এই প্রণালী পৃথক করেছে কাকে। কি বললাম? পৃথক কাকে করে। এই তিন টাইপের কোশ্চেনই পৃথিবীতে মানে প্রণালী নিয়ে আসলে সবচেয়ে বেশি আসে। তাহলে লোহিত সাগর আর এডেন উপসাগর, লোহিত সাগর মানে হচ্ছে রেড সি। তাহলে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে পৃথককারী, সংযোগকারী যে প্রণালীর কাজটা কি, আমি এই জায়গাটা একটু আপনাদেরকে বলে রাখি। এই যে প্রণালী প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটা জলসীমা, এই প্রণালীর কাজ কি? প্রণালী কি কাজ করে? প্রণালীর কাজটা কি? প্রণালীর কাজ, প্রণালী ইংরেজি হচ্ছে স্ট্রেট। এই প্রণালীর কাজটা কি? প্রণালীর কাজটা কি? প্রণালীর কাজ কি ব্রাদার? প্রণালীর কাজ কি? এই প্রণালী জলকে যুক্ত করবে। জলকে কি করবে? জলকে যুক্ত করে দিবে। জলকে যুক্ত করবে। জলকে যুক্ত করবে অর্থাৎ দুটি মহাসাগরকে যুক্ত করতে পারে বা দুটি সাগরকে যুক্ত করতে পারে। এটা হলো প্রণালীর কাজ, যুক্ত করবে। জলকে কি করবে? যুক্ত করবে। আর স্থলকে কি করবে? স্থলকে কি করবে? সে স্থলকে পৃথক করবে। স্থলকে কি করবে? স্থলকে পৃথক করবে। স্থলকে পৃথক করবে।
পৃথক, স্থলকে পৃথক করবে, এটা হচ্ছে প্রণালীর কাজ। তাহলে দেখো প্রণালী প্রাকৃতিক ভাবে সৃষ্ট। এবার আসো ক নাম্বার অপশনের দিকে আছে পক প্রণালী। এই পক প্রণালী কোথায় আছে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তাহলে এই পক প্রণালী এক পাশে আমি লিখলাম ভারত, আরেক পাশে আমি লিখে রাখলাম শ্রীলঙ্কা, ভারত এবং শ্রীলঙ্কা। তাহলে এটা দক্ষিণ এশিয়ার মধ্যে আছে এই পক প্রণালী, দক্ষিণ এশিয়ার মধ্যে পক প্রণালী। আচ্ছা, এরপরে খ নাম্বার অপশনে আছে কি? খ নাম্বার অপশনে আছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী, এই জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী কোন দেশকে পৃথক করেছে? ইউরোপের দেশ স্পেন, ইউরোপের দেশ হচ্ছে স্পেন, আর আফ্রিকার দেশ মরক্কো। আমি তো প্রণালীর ক্লাস নিয়েছি, আমার ইউটিউব চ্যানেল অর্ণব স্যারেও প্রণালীর ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমাদের অল ইন ওয়ান ব্যাচে, রাবি ডেডিকেটেড ব্যাচে আমরা এই প্রণালী, গুচ্ছের ডেডিকেটেড ব্যাচে, অল ইন ওয়ান ব্যাচে এই প্রণালীর চ্যাপ্টারটা খুবই চমৎকার করে আলোচনা করব আবার লাইভের মাধ্যমে। ওকে, এরপরে আসেন, এর পরের অপশন সুন্দা প্রণালী। এই সুন্দা প্রণালী কোথায় আছে? সুন্দা, এটা দক্ষিণ এশিয়ার মধ্যে আছে। সুন্দা প্রণালী, সুন্দা প্রণালী আছে দক্ষিণ এশিয়ার মধ্যে। অর্থাৎ এই সুন্দা প্রণালী ওই যে কি বলে, ইন্দোনেশিয়ার যে সুমাত্রা আছে, ইন্দোনেশিয়ার কোন জায়গা? সুমাত্রা। এই সুমাত্রা থেকে ইন্দোনেশিয়ার যে জাভা আছে, সে জাভাকে পৃথক করেছিল এই সুমাত্রা প্রণালী। ওকে, আচ্ছা এবার আসেন বাবেল মানদেব প্রণালী, বাব এল মানদেব প্রণালী। তাহলে এবার একটু এই ম্যাপটার দিকে তাকান। এই ছবিটা আমি নিয়েছি মিহির জিকের বেসিক বই থেকে, আমাদের যে বড় বই আছে সে বই থেকে। আপনারা মিহির জিকে ফাইনাল সাজেশন থেকে এই টপিকটা পড়তে পারবেন। খেয়াল করেন, একটু তাকান প্রণালীর, একটু তাকান, একটু তাকান। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, লাল নিচ্ছি। দেখেন, একটু বোঝেন। এই যে এটা হলো আফ্রিকা একটা দেশ, এই হলো আফ্রিকা, এটা হলো আফ্রিকার মিশর, এই যে সুয়েজ খাল। তাহলে এই যে সুয়েজ খাল নিয়ে প্রচুর পরিমাণ বিরোধ না ইসরায়েলের সাথে? তাহলে মিশরের সাথে ইসরায়েলের বিরোধ কি নিয়ে? এই সুয়েজ খাল নিয়ে। আচ্ছা, এই যে এইখানে একটা শহর আছে, নাম হলো আলেকজান্দ্রিয়া। ওই যে গ্রিক সম্রাট আলেকজান্ডারের নাম অনুসারে আলেকজান্দ্রিয়া হয়েছে। এই যে এখানে হচ্ছে ইসরায়েল একটা দেশ, তাই না? তাহলে এই ইসরায়েলের সাথে মিশরের কিন্তু দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এই সুয়েজ খাল নিয়ে বা সুয়েজ ক্যানেল নিয়ে। আচ্ছা, এরপরে আসেন, এই ইসরায়েলের সাথে মিশরের বিরোধ রয়েছে এই যে সিনাই উপত্যকা আছে না, এই সিনাই উপত্যকা নিয়ে। পরীক্ষায় অনেকবার দেয়, পরীক্ষায় অনেকবার দেয় ইসরায়েলের সাথে মিশরের কি নিয়ে বিরোধ? সুয়েজ খাল নিয়ে। ইসরায়েলের সাথে মিশরের কি নিয়ে বিরোধ? সিনাই উপত্যকা নিয়ে। আচ্ছা, এই যে ইসরায়েল একটা দেশ আছে, এখানে আছে জর্ডান, এই জর্ডানের এখানে আছে ডেড সি, হ্যাঁ ডেড সি বা মৃত সাগর। আমি একটু লিখি মৃত সাগর, কি বললাম? মৃত সাগর বা ডেড সি। জর্ডানের সাথে তার দ্বন্দ্ব রয়েছে ডেড সি বা মৃত সাগর নিয়ে। কি নিয়ে? ডেড সি বা মৃত সাগর নিয়ে। তাহলে খেয়াল করেন, এই যে এখানে এই যে ভূমধ্য সাগরটা যাচ্ছে, আমি একটু লাল কি কালি নিব, সবুজ কালি নেই, হ্যাঁ সবুজ কালি নেই। তাহলে দেখেন, এই যে এখান থেকে যে পানিটা ঢুকলো, মানে এই যে ভূমধ্য সাগর হয়ে এই যে লোহিত সাগর, যেটাকে আমরা রেড সি বলছি। তাহলে এই পাশে হলো মিশর, আফ্রিকার দেশ, আর এই পাশে হলো এশিয়া, এশিয়ার একটা দেশ। দেখেন এশিয়ার একটা দেশের নাম কি? এখানে আছে ইরাক, এদিকে আছে সৌদি আরব, এদিকে আছে এডেন। দেখেন এই যে এখানে আছে ইয়েমেন, কোন জায়গা? ইয়েমেন আছে। তাহলে ইয়েমেনের একটা সমুদ্র বন্দর পরীক্ষায় অনেকবার আসে। ইয়েমেনের একটা সমুদ্র বন্দরের নাম হলো এডেন সমুদ্র বন্দর, অসংখ্যবার এসেছে। যে এডেন সমুদ্র বন্দর কোন দেশের? ইয়েমেনের। এডেন সমুদ্র বন্দর কোন দেশের? ইয়েমেনের। তাহলে এই পাশে আছে এডেন উপসাগর। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন, এইদিকে আফ্রিকার একটা দেশ হচ্ছে জিবুতি, হ্যাঁ জিবুতি, যেটা হর্ন অফ আফ্রিকার দেশ। কিসের দেশ? হর্ন অফ আফ্রিকার দেশ বা আফ্রিকার শিং দেশ বলা হয় এই জিবুতিকে, হ্যাঁ জিবুতি। খেয়াল করেন, তাহলে এই যে জিবুতি আছে, এই যে জিবুতি আছে, আর এইদিকে দেখেন ইয়েমেন আছে। তাহলে এই মাঝখানে যে প্রণালীটা ঢুকলো, এই জায়গাটা যে প্রণালীটা আছে, আমি একটু লাল কালি নেই, এই যে প্রণালীটা ঢুকলো, এই প্রণালীটা ঢুকলো, তাহলে তাকে পৃথক করলো কাকে? ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করে দিল। তাহলে এই যে জিবুতিকে পৃথক যে করলো, তাহলে যুক্ত করলো কাকে? এই পাশে এডেন উপসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করে দিল, এডেনের সাথে লোহিত সাগর। তাহলে এবার অপশন পান কোথায়? এডেন সাগরের সাথে লোহিত সাগরকে সংযোগকারী প্রণালীর নামটা কি? বাব এল মানদেব প্রণালী। কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। তাহলে এরকম আরো অসংখ্য প্রণালী আছে, আমি আপনাদেরকে এক নজরে একটু বলে দেই কোন প্রণালীগুলো আপনি অবশ্যই পড়ে যাবেন পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য আপনি কোন প্রণালীগুলো একটু পড়ে যাবেন আমি আপনাকে এক নজরে একটু বলে দেই, আপনি একটু লিখে নেন বা দাগ দিয়ে নেন। পরীক্ষার জন্য আপনার গুরুত্বপূর্ণ, আপনি সাস্টে দেন, রাজশাহীতে দেন, চবিতে দেন,
আপনি মালাক্কাটা ভালো করে দেখবেন, মালাক্কা, মালাক্কা প্রণালীটা দেখবেন। আপনি তাতার প্রণালীটা দেখবেন, তাতার প্রণালী দেখবেন। আপনি কোরীয় প্রণালী দেখবেন, মালাক্কা, তাতার, কোরীয়, মালাক্কা, তাতার, কোরীয়, মালাক্কা, তাতার, কোরীয়, মালাক্কা, তাতার, কোরীয় প্রণালীটা আপনি দেখবেন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আপনি দেখবেন, এরপরে আপনি দেখবেন বসফরাস প্রণালী। কি প্রণালী দেখবেন ব্রাদার? আপনি দেখবেন বসফরাস, বসফরাস প্রণালী। আচ্ছা, আপনি দেখবেন দারদানেলিস, দারদানেলিস, দারদানেলিস প্রণালী দেখবেন। আপনি আরো দেখবেন ডোভার চ্যানেল, ডোভার প্রণালী, ডোভার প্রণালী দেখবেন। আমরা ইংলিশ চ্যানেল ডোভার প্রণালী দেখবেন। আপনি আপনি জিব্রালটা দেখবেন, জিব্রালটা, হ্যাঁ জিব্রালটা, জিব্রালটা প্রণালী দেখবেন। এইগুলো একটু ভালো করে দেখে যাবেন এই প্রণালী, এইগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। এই চারটা অপশন নিয়ে আরো চারটা মানে প্রশ্ন তৈরি করা যাবে, বুঝতে পারলাম? তার মানে টপিকের নাম হলো প্রণালী। আমরা আমাদের অল ইন ওয়ান ব্যাচে পড়াবো ইনশাআল্লাহ। আসেন এরপরে 4 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন হলো মেঘনা কার্টা। আমি প্রথম দিকে সব আন্তর্জাতিক কোশ্চেন গুলো নিয়েছি, মানে আমি আজকে আন্তর্জাতিক দিয়েই শুরু করব ভেবেছিলাম। মেঘনা কার্টা, মেঘনা কার্টা টপিকের নাম হলো মেঘনা কার্টা। তাহলে এবার এই মেঘনা কার্টা নিয়ে একটু আলোচনা করতে চাই। মেঘনা কার্টা অ্যান্সার করে ফেলেন। মেঘনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়েছে? মেঘনা কার্টা কত সালে স্বাক্ষরিত হয়েছে? অ্যান্সার করেন। মেঘনা কার্টা, তাহলে এই মেঘনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। কি বলা হয়? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। মেঘনা কার্টাকে কি বলে ব্রাদার? কোন কালে নিব? সাদা নেই, হ্যাঁ। মেঘনা কার্টাকে কি বলা হয়? ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। মেঘনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ, ব্রিটিশ, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয় কাকে? মেঘনা কার্টাকে। আচ্ছা, এটা হলো ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। তাহলে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় কাকে? মেঘনা কার্টাকে। তাহলে ইংল্যান্ডের, ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র, ইংল্যান্ডের প্রথম, ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র, ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় কাকে? এই মেঘনা কার্টাকে। কাকে বলা হয়? মেঘনা কার্টা। আচ্ছা, এই যে মেঘনা কার্টা বারবার বলছি, এই মেঘনা কার্টা মানে কি জানেন? মেঘনা কার্টা মানে হচ্ছে মহাসনদ। মেঘনা কার্টা মানে কি? এটা মহাসনদ। মেঘনা কার্টা মানে হলো মহাসনদ। মহাসনদ, যেটা একটা ল্যাটিন শব্দ। এটা একটু লিখে দেই, পরীক্ষায় চলে আসতে পারে। এটা একটা ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। তাহলে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র, এটা একটা ল্যাটিন শব্দ, এটা মহাসনদ। আচ্ছা, এটা হলো যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল। যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল। কি বলা হয় এটাকে? যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল। এই মেঘনা কার্টাকে বলা হয় যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের প্রথম, যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল। সাংবিধানিক, যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল। যুক্তরাষ্ট্রের প্রথম সাংবিধানিক দলিল হলো মেঘনা কার্টা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন। ক্লাস থেকে ছোটাছুটি করে যাবেন না, একটু মন দিয়ে শোনেন। ইংল্যান্ডের রাজা যে জন, তো ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত করেছিল। অর্থাৎ ইংল্যান্ডের রাজা জন, কি বললাম? রাজা জন, বলো নাম কি বললাম? রাজা জন, রাজা, রাজা জন। ইংল্যান্ডের রাজা জন সামন্তদের চাপে পড়ে, অর্থাৎ রাজার অধিকার সংগ্রহ মানে অধিকার সংক্রান্ত একটা চুক্তি করেছিলেন 1215 সালের 15 জুন। 1215 সালের 15 জুন। কবে? 1215 সালের 15 জুন। 1215 সালের 15 জুন। 1215 সালের 15 জুন। 1215 সালের 15 জুন এটা স্বাক্ষর করেছিলেন। এবং এই চুক্তির কারণেই কিন্তু, এই চুক্তির কারণেই কিন্তু রাজাকে একটা নিয়মের মধ্যে আসতে হয়েছিল। প্রশ্ন আসে যে কোন চুক্তির কারণে ইংল্যান্ডের রাজাকে একটা নিয়মের, রাজা জনকে নিয়মের মধ্যে আসতে হয়েছে? এই চুক্তির কারণে। এখন এই প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয় স্টুডেন্টদের। কেন বলেন তো? কারণ কি জানেন? কারণ হলো অপশন কিছু এলোমেলো করে দেয়, দিয়ে দেয় 1215, এটা একটা অপশন দেয়, আরেকটা দিয়ে দেয় 1512, এরকম একটা অপশন দিয়ে দেয়। 1215 আর 1512 এরকম একটা ওলট পালট করে অপশন দিয়ে দেয়। আমরা ইতিমধ্যে জেনেছি 1215 অ্যান্সার হবে। তবে ম্যাগনা কার্টা নিয়ে আরো 2-4টা তথ্য একটু জানি। যেমন, যেমন দেখেন, এই যে ব্রিটেনের যে রাজা, সে রাজার কোনো মৃত্যু নাই। তাহলে ব্রিটেনের
রাজার কোনো মৃত্যু নাই, দ্য কিং নেভার ডাইস, অর্থাৎ রাজার কোনো মৃত্যু নেই। হ্যাঁ, রাজার কোনো মৃত্যু নাই। তাহলে এই কথা প্রচলিত রয়েছে কোথায়? ব্রিটেনে। রাজার কোনো মৃত্যু নাই কোথায় প্রচলিত রয়েছে? ব্রিটেনে। রাজার কোনো মৃত্যু নাই প্রচলিত আছে কোথায়? ব্রিটেনে। প্রচলিত আছে কোথায়? ব্রিটেনে। তাহলে আর এই মেগনা কার্টার সাথে কিন্তু আমাদের যে 6 দফা সনদ, আমাদের যে মুক্তির সনদ 6 দফা, তাকে তুলনা করা হয়। ইংল্যান্ডের মেগনা কার্টার সাথে কি তুলনা করা হয়? আমাদের 6 দফাকে। কার সাথে? 6 দফার সাথে মেঘনা, অর্থাৎ আমাদের 6 দফাকে ইংল্যান্ডের মেঘনা কার্টার সাথে তুলনা করা হয়। আন্তর্জাতিক টপিক মেঘনা কার্টা থেকে এসছে। ওকে, 5 নম্বর প্রশ্ন। আজকের ক্লাসটা আমি একটু ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করছি। 5 নম্বর প্রশ্ন, পাবলো পিকাসো, চমৎকার একটা প্রশ্ন। পাবলো পিকাসো অঙ্কিত চিত্রকর্ম গুয়ের্নিকা, এই দেয়াল চিত্রটা কোন বিষয়ের সঙ্গে মানে সম্পর্কযুক্ত? তাহলে দেখেন, খেয়াল করেন, একটু অ্যান্সার করবেন, আপনারা অ্যান্সার করেন, আমি দেখছি আপনাদের অ্যান্সার আমি অবশ্যই দেখি। পাবলো পিকাসো, আসেন, এটা অসংখ্যবার এই কোশ্চেন ঢাবিতে এসেছে, রাবিতে এসেছে, চবিতে এসেছে, গুচ্ছতে এসেছে, সাস্টে আসছে, যখন এগুলো আলাদা আলাদা ছিল। খেয়াল করেন, পাবলো পিকাসো কে ভাই? পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী বলেন তো? বলেন। স্পেনের একজন চিত্রশিল্পী। পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? স্পেনের চিত্রশিল্পী। এই যে পাবলো পিকাসো, তার জন্ম, পাবলো পিকাসোর জন্ম কোথায়? পাবলো পিকাসোর জন্ম হচ্ছে স্পেন। পাবলো পিকাসোর জন্ম কোথায়? পাবলো পিকাসোর জন্ম হচ্ছে স্পেনে। কোথায় জন্ম হলো? এই ভদ্রলোকের জন্ম হলো স্পেনে, অর্থাৎ তিনি স্পেনের একজন চিত্রশিল্পী। আচ্ছা, পাবলো পিকাসো, খেয়াল করেন, মন দিয়ে শুনেন, 1936 থেকে 1939 সালে, খেয়াল করেন তারিখটা আবার শোনেন, সালটা আবার শোনেন, 1936 থেকে 1939 সালে যখন স্পেনের গৃহযুদ্ধ হলো, স্পেনের গৃহযুদ্ধকালীন সময়ে, স্পেনের গৃহযুদ্ধকালে ইতালির মুসোলিনি, বলো, এই যে ফ্যাসিবাদের জনক ইতালির মুসোলিনি, আর অপরদিকে জার্মানির চ্যান্সেলর হিটলার, এই যে হিটলার আছে, এই হিটলার স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করে। কি শহর? স্পেনের একটা শহর আছে, স্পেনের শহর, এরা মিলে স্পেনের একটা শহর আছে, শহরের নাম কি? স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করে। স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করে। কি করে? ধ্বংস করে। স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করে। এই যে ধ্বংস করলো, এই প্রেক্ষাপটে স্পেনের চিত্রশিল্পী তিনি একটা চিত্রকর্ম এঁকেছেন, যেটা গুয়ের্নিকা চিত্রকর্ম। কি চিত্রকর্ম? গুয়ের্নিকা। অর্থাৎ এই গুয়ের্নিকা চিত্রকর্মের মধ্যে তিনি গণহত্যাটা ফুটিয়ে তুলেছিলেন। কি হত্যা? গণহত্যা ফুটিয়ে তুলেছিলেন। আর এই গণহত্যার ইংরেজি হচ্ছে জেনোসাইড। তাহলে গুয়ের্নিকা চিত্রকর্ম কোন বিষয়ের সঙ্গে যুক্ত? হত্যা, গণহত্যা। কিসের সাথে যুক্ত? গণহত্যার সাথে যুক্ত। গণহত্যা, গৃহযুদ্ধ হবে না, কারণ হলো গণহত্যাকে প্রকাশ করেছে, এটা গণহত্যাকে প্রকাশ করেছিল এই গুয়ের্নিকা চিত্রকর্ম। আমি আরো কিছু চিত্রশিল্পীদের নাম পড়াই দিই, পরীক্ষার হলে চলে আসতে পারে। আমরা একটু এই পাশে একটু তাকাই, আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী নিয়ে আলোচনা করে দেই, পরীক্ষার মধ্যে যদি চলে আসে। লিওনার্দো দা ভিঞ্চি। কি নাম? লিওনার্দো দা ভিঞ্চি। একটু জাস্ট এ মিনিট। লিওনার্দো দা ভিঞ্চি, আমি শুধু ভিঞ্চি লিখছি। লিওনার্দো দা ভিঞ্চি, এই লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন কোন দেশের? ইতালির চিত্রকর। কোন দেশের? ইতালির চিত্রকর। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রকর ছিলেন? ইতালির চিত্রকর ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চির অনেকগুলো বিখ্যাত চিত্রকর্ম আছে, এর মধ্যে একটা হলো মোনালিসা। কি নাম? মোনালিসা। তার একটা চিত্রকর্মের নাম হলো মোনালিসা। এই লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্মের নাম হলো মোনালিসা। এই চিত্রকর্মটা তিনি পাইন কাঠের উপর এঁকেছিলেন। কিসের উপর এঁকেছিলেন? এই যে মোনালিসা চিত্রকর্মটা তিনি পাইন কাঠের উপর এঁকেছিলেন। কোন কাঠ? পাইন কাঠের উপর এঁকেছিলেন। পাইন কাঠের উপর তিনি এঁকেছিলেন এই মোনালিসা চিত্রকর্ম, যেটা লুভর
লুভর মিউজিয়ামে, ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। কোথায় আছে এটা? ফ্রান্সের লুভর মিউজিয়ামে। ফ্রান্সের লুভর মিউজিয়ামে কোথায়? ফ্রান্সের লুভর মিউজিয়ামে। ফ্রান্সের লুভর মিউজিয়াম। তাহলে লুভর মিউজিয়াম কোথায় আছে? ফ্রান্সের লুভর মিউজিয়াম, এখানে এটা সংরক্ষিত আছে, এই মোনালিসা চিত্রকর্মটা, যেটা এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এই লিওনার্দো দা ভিঞ্চি তার একটা বিখ্যাত দেয়াল চিত্র আছে, তার একটা বিখ্যাত দেয়াল চিত্র যেটাকে ইংরেজিতে বলা হয় মুরাল। পরীক্ষায় এই বছর মুরাল শব্দ থেকে প্রশ্ন এসেছে। মুরাল, এই মুরাল মানে হচ্ছে একটা দেয়াল চিত্র, দেয়াল চিত্র, দেয়াল চিত্র। মুরাল হলো দেয়াল চিত্র। তার বিখ্যাত মুরালের নামটা হচ্ছে, তার বিখ্যাত মুরালের নামটা হচ্ছে দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ। 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 কি বললাম? লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ। অর্থাৎ এই লিওনার্দো দা ভিঞ্চির একটা বিখ্যাত চিত্রকর্ম হলো দ্য লাস্ট সাপার। এটা পৃথিবীর সবচেয়ে বড় দেয়াল চিত্র। দ্য লাস্ট সাপার, দ্য লাস্ট, দ্য লাস্ট সাপার, দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ, লিওনার্দো দা ভিঞ্চির শেষ নৈশ ভোজ। আচ্ছা, নির্ভীক যোদ্ধা বলছে ভাইয়া বানায় দিছে। আল্লাহ 5-এর উত্তর গণহত্যা কেমনে? হ্যাঁ, 5-এর উত্তর গণহত্যা, জেনোসাইড প্রকাশিত হয়েছে, জেনোসাইড প্রকাশ করেছে, অর্থাৎ হত্যাকাণ্ড দেখানো হয়েছে ওই চিত্রকর্মের মধ্যে। একটু সার্চ করে দেখো, তাহলেই হবে। তুমি ওই কোশ্চেন ব্যাংকে যা দেয়া আছে সেটা দেখলে চলবে না, কোশ্চেন ব্যাংকে অনেক সময় ভুল দেওয়া থাকে, বুঝতে পেরেছ? ওকে, আমরা কি আরো কয়েকটা চিত্রশিল্পী নিয়ে তোমাদেরকে আলোচনা করে দিতে পারি? আচ্ছা, আমরা আমাদের যে পেইড ব্যাচ আছে, অল ইন ওয়ান ব্যাচ, রাবি ডেডিকেটেড ব্যাচ, চবি ডেডিকেটেড ব্যাচ, গুচ্ছে ডেডিকেটেড ব্যাচ, আমরা এই ব্যাচগুলোর মধ্যে এই জিনিসগুলো আলোচনায় নিয়ে আসবো। আমাদের ক্লাস আছে। তোমরা 1499 টাকায়, 1499 টাকায় যারা ভর্তি হতে চাও আমাদের ব্যাচে, তোমরা জাস্ট 01727998624, 01727998624, 01727998624 এই নাম্বারে বিকাশ করে হোয়াটসঅ্যাপ করে রাখো এখনই যে স্যার আমি ভর্তি হতে চাই, আমি তোমাকে অ্যাড করে দিব। ঠিক আছে? ইনশাআল্লাহ। আমাদের ব্যাচের ক্লাস কেমন হচ্ছে সেটা আমাদের এখানকার স্টুডেন্টরাই বলবে। ওকে, আসো 6 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 6। তাহলে আন্তর্জাতিক চিত্রকর্মগুলো থেকে কিন্তু 2টা প্রশ্ন আমরা পেয়েছি, চিত্রশিল্পী, চিত্রকর্ম থেকে। 6 নম্বর প্রশ্ন, মানব সংগ্রামের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, অর্থাৎ উক্তি। দেখো, তুমি তো বলো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আর রাবির কোশ্চেন কি এক? দেখো, এগুলোই রিপিট হয়। ঢাবির প্যাটার্ন, রাবির প্যাটার্ন, চবির প্যাটার্ন, এগুলোই রিপিট, শুধু জাহাঙ্গীরনগর একটু ব্যতিক্রম। এই উক্তিটা কার? তার মানে টপিকের নাম হলো উক্তি। টপিকের নাম কি? টপিকের নাম হলো উক্তি। তাহলে গুরুত্বপূর্ণ কিছু উক্তি বলে দেই, পরীক্ষার মধ্যে চলে আসলেও আসতে পারে। আচ্ছা, মানব সমাজের ইতিহাস মূলত কার ইতিহাস? এটা একটু বলো, এটা কার? এটা একটু আমাকে আগে বলো, এটা কার? হ্যাঁ, এটা। আচ্ছা, আমরা অ্যারিস্টটল নিয়ে একটু আলোচনা করতে চাই। জ্ঞান চর্চায় গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তাই না? অ্যারিস্টটল। তাহলে এই অ্যারিস্টটল নিয়ে একটু উক্তিগুলো আলোচনা করতে চাই। অ্যারিস্টটল, এই অ্যারিস্টটলের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে। অ্যারিস্টটলের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আছে, উক্তিগুলো আমরা একটু বলতে চাই। যেমন, ওকে, এইখানে আমরা অ্যারিস্টটল নিয়ে এবার একটু আলোচনা করতে চাই। ওকে, অ্যারিস্টটল, দেখো, অ্যারিস্টটল জন্ম হচ্ছে কোথায়? প্রাচীন গ্রিসে, গ্রিক দার্শনিক, তাই না? অ্যারিস্টটল। তাহলে এই অ্যারিস্টটলের উক্তি হচ্ছে আইন হলো পক্ষপাতহীন যুক্তি। কি বলেছে? অ্যারিস্টটল বলেছেন আইন হলো পক্ষপাতহীন যুক্তি। আইন হলো পক্ষপাতহীন যুক্তি, পক্ষপাতহীন যুক্তি। অ্যারিস্টটল কি বলেছেন? আইন হলো পক্ষপাতহীন যুক্তি। আইন কি? পক্ষপাতহীন যুক্তি। অ্যারিস্টটল বলেছেন প্রত্যেকটি মানুষই সামাজিক এবং রাজনৈতিক জীব। তাহলে মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। কি বলেছেন? মানুষ সামাজিক, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ সামাজিক এবং রাজনৈতিক, রাজনৈতিক জীব। মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। অ্যারিস্টটল বলেছেন মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। কার্ল মার্কস, কার্ল মার্কস, এই যে কার্ল মার্কস আছেন, কার্ল মার্কস আছেন, কার্ল মার্কসের কিছু চমৎকার উক্তি আছে। আমি ক্লাসে প্রায়ই এই কার্ল মার্কসের উক্তি স্টুডেন্টদেরকে বলি। কার্ল মার্কস সমাজ বিজ্ঞানের জনক। এই কার্ল মার্কস হচ্ছেন কি? সমাজ বিজ্ঞানের জনক। কার্ল মার্কস কি ব্রাদার? এই কার্ল মার্কস হচ্ছেন সমাজ বিজ্ঞানের জনক। কার্ল মার্কস কি? সমাজ বিজ্ঞানের জনক।
সমাজবিজ্ঞানের জনক। কার্ল মার্কস কি সমাজবিজ্ঞানের জনক? কার্ল মার্কস হচ্ছেন সমাজবিজ্ঞানের জনক। কার্ল মার্কস তার একটা গ্রন্থ আছে, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে। এই সমাজবিজ্ঞানের জনক তার একটা বিখ্যাত গ্রন্থ আছে। এই কার্ল মার্কসের একটা বিখ্যাত গ্রন্থ আছে। তার গ্রন্থের নাম কি? একটু বলতে পারবা? ডাস ক্যাপিটাল। তার গ্রন্থের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। অর্থাৎ এই যে সমাজবিজ্ঞানী আছে তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো ডাস ক্যাপিটাল। আচ্ছা, যেটাকে বলা হয় সমাজতন্ত্রের বাইবেল। কি বলা হয়? সমাজতন্ত্রের বাইবেল বলা হয় এই ডাস ক্যাপিটালকে। আর এই কার্ল মার্কস বলেছেন এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কার্ল মার্কস বলেছেন এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটাও ইতিহাসের থেকে শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটাও ইতিহাসের শিক্ষা। কার্ল মার্কস বলেছেন এটাও ইতিহাসের শিক্ষা, এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমি এটাকে সাইজ করতেছি। আচ্ছা, ওকে, এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তোমরা একটু নিজেরা লিখে নাও এই জায়গাটা। এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটা বলেছেন কার্ল মার্কস। কে বলেছেন? কার্ল মার্কস। এটাও ইতিহাসের শিক্ষা, যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটা বলেছেন কার্ল মার্কস। এই কার্ল মার্কসই বলেছেন মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। কে বলেছেন? কার্ল মার্কস বলেছেন মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। চে গুয়েভারা, তিনি একজন মার্ক্সবাদী নেতা। একজন চে গুয়েভারা তিনি একজন চিকিৎসক ছিলেন। কি ছিলেন? একজন চিকিৎসক ছিলেন। তিনি কিউবার যে জাতির জনক ফিদেল কাস্ট্রো, সেই ফিদেল কাস্ট্রোর দেশের কিউবার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এই চে গুয়েভারা। আমরা আমাদের অল ইন ওয়ান ব্যাচের আন্তর্জাতিক বিখ্যাত ব্যক্তিবর্গের ক্লাস পাবো, সেখানে এই চে গুয়েভারাকে নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। লেনিন হলেন সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন এই লেনিন, যিনি কিনা রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। ওকে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মেডিকেলের ক্লাসে আসছি নাকি ভুলে? না, মেডিকেলের ক্লাসে আসেন নাই, আপনি সাধারণ জ্ঞান ক্লাসে আসছেন। অর্ণব স্যারের সাধারণ জ্ঞান ক্লাসটা একটু ডিপ লেভেলের, একটু গোছানো, বুঝতে পারছেন? সুমাইয়া আক্তার। আরো কিছু উক্তি বলে দেই, যেমন নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন আই এম দ্য রিভেলেশন। প্লুটো, হ্যাঁ, অর্থাৎ কি বলে এটাকে, তোমার গ্রিক দার্শনিক প্লুটো, তিনি বলেছেন শাসক যদি হয় ন্যায়পরায়ণ তাহলে আইন অনাবশ্যক, শাসক যদি হয় দুর্নীতি পরায়ণ আইন নিরর্থক। প্লেটো এই কথা বলেছেন। তাহলে শাসক যদি হয় ন্যায়পরায়ণ আইন অনাবশ্যক, শাসক যদি হয় দুর্নীতি পরায়ণ আইন নিরর্থক। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একজন ব্যক্তি আছেন, তিনি বলেছেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, জে জ্যাক রুসো, তিনি একজন দার্শনিক, ফরাসি দার্শনিক। জে জ্যাক রুসো, ফরাসি বিপ্লবের স্লোগানের প্রবক্তা জে জ্যাক রুসো, তিনি বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। আচ্ছা, জন লক একজন ব্যক্তি আছেন, তিনি বলেছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। জন লক বলেছেন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। জে জ্যাক রুসো বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন আই এম দ্য রিভেলেশন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন অসম্ভব শব্দটি বোকাদের অভিধানেই পাওয়া যায়। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি, অসম্ভব শব্দটি বোকাদের অভিধানে পাওয়া যায়। চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা লুই চতুর্দশ লুই বলেছেন আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। গ্ল্যাডস্টোন নামক একজন ব্যক্তি আছে, পরীক্ষায় আসে। গ্ল্যাডস্টোন বলেছেন জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড, গ্ল্যাডস্টোন বলেছিলেন।
জুলিয়াস সিজার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি বলেছিলেন এলাম, দেখলাম, জয় করলাম। এলাম, এলাম, দেখলাম, জয় করলাম। অর্থাৎ ভিনি, ভিডি, ভিসি, ভিনি, ভিডি, ভিসি, এটাকে ইংরেজিতে বলা হয় এলাম। আই কেম, আই স, আই অ্যাকুয়ার বা আই কনকুয়ার বলেছেন কে? জুলিয়াস সিজার। চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, বলেছেন না চণ্ডীদাস? শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। তাহলে প্রত্যেকটা পরীক্ষায় উক্তি থেকে প্রশ্ন আসবেই, আসে। ওকে, আসো 6 নম্বর কোশ্চেন। দেখো তোমরা জাহাঙ্গীরনগরের জন্য বলেছো সংবাদ সংস্থা, সংবাদ সংস্থা, সংবাদ সংস্থা। এই যে সংবাদ সংস্থা রাজশাহী তো এসছে কেন? ওই যে জার্নালিজম সাবজেক্ট আছে, রাবিতে আছে জার্নালিজম, চবিতে আছে হ্যাঁ রয়টার্স। তাহলে সংবাদ সংস্থা থেকে এসছে। টপিকের নাম কি? সংবাদ সংস্থা। লিখে নাও ব্রাদার, টপিকের নাম সংবাদ সংস্থা। অল ইন ওয়ান ব্যাচে এই সবগুলোই কভার করবে ইনশাআল্লাহ। অল ইন ওয়ান ব্যাচে সবকিছু কভার করব, রাবি ডেডিকেটেড ব্যাচে সব কভার করব। 1499 টাকায় ভর্তি চলছে। অর্ণব ভাই পুরো দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়াবেন, সাথে আমাদের আরো শিক্ষক আছেন, হাসনাত ভাই আছেন, আমির ভাই আছেন। সো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ পড়াবো। আর আমি কথা দিলাম মিহির জিকে ফাইনাল সাজেশন, এই পুরো বইটা, মিহির জিকে ফাইনাল সাজেশন পুরো বইটা আমি রাবি ডেডিকেটেড ব্যাচে, গুচ্ছ ডেডিকেটেড ব্যাচে, চবির ব্যাচে এটা পুরোটা শেষ করে দেবো, অল ইন ওয়ান ব্যাচে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটা আমার দায়িত্ব। গুচ্ছের জন্য যে মৌলিক জিকে লাগবে সেগুলো ইনশাআল্লাহ পড়ায় দিই। ওকে, চলো। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? তাই আমরা আগে কয়েকটা দেশের সংবাদ সংস্থা নিয়ে একটু আলোচনা করতে থাকি। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা নিয়ে একটু নিয়ে আলোচনা করি। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা একটু বলতে পারবা? যুক্তরাষ্ট্রের কিছু সংবাদ সংস্থার নাম বলো তো। যুক্তরাষ্ট্র, দেখো যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি, অ্যাসোসিয়েট প্রেস। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি, অ্যাসোসিয়েট প্রেস। কি বললাম? এপি। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি, এই পাশে লিখছি এপি। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা একটা এপি, অ্যাসোসিয়েট প্রেস। এপি হলো অ্যাসোসিয়েট প্রেস। আরেকটা হচ্ছে ভিওএ, ভিওএ, ভিওএ মানে হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকা। আরেকটা হলো সিএনএন, সিএনএন, সিএনএন মানে হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক। এটা ছাড়াও এই যুক্তরাষ্ট্রের অনেকগুলো ম্যাগাজিন আছে, এগুলো আমরা বিস্তারিত পড়াবো। তাও যদি তুমি জানতে চাও যে ভাইয়া একটু বলে দেন না, ধরো বলে দিলাম। ধরো এই যে এখানে একটু যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থাগুলো বলে দিলাম। ধরো এখানে লিখি, দেখো যেমন তুমি বলতে পারো প্লে বয় ম্যাগাজিন। প্লে বয় মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা ম্যাগাজিন, এটা একটা ফ্যাশন ম্যাগাজিন, ফ্যাশন ম্যাগাজিন। ফ্যাশন ম্যাগাজিন হচ্ছে এই প্লে বয়, প্লে বয় ম্যাগাজিন একটা ফ্যাশন ম্যাগাজিন। আচ্ছা তুমি বলতে পারো টাইমস। এই যে টাইমস, এই টাইমস দেন, আচ্ছা এখানে টাইমস বললে ভুল হবে, নিউ ইয়র্ক টাইমস বলতে হবে। নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস। এই যে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ম্যাগাজিন আছে ফোর্বস ম্যাগাজিন, ধনীদেরকে নিয়ে প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। তাহলে এই যে ফোর্বস ম্যাগাজিন কোন দেশের? মার্কিন। আরো অনেক আছে, আজকে সব বলবো না। যদি বলো রাশিয়া নিয়ে একটু বলেন। রাশিয়া, দেখো রাশিয়ার দিকে তাকাও। রাশিয়ার সংবাদ সংস্থা তাস, ইতার, ইন্টারফ্যাক্স। এই রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে তাস। কি বললাম? রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে তাস, সাদা দিয়ে লিখি তাস, তাস। কি বললাম? তাস, ইতার, তাস ইতার। আর এটা হলো ইন্টারফ্যাক্স, ইন্টারফ্যাক্স। তাস ইতার ইন্টারফ্যাক্স, তাস ইতার ইন্টারফ্যাক্স, তাস ইতার ইন্টারফ্যাক্স। ভারত নিয়ে বলেন। ভারত নিয়ে পরীক্ষা আসবে না, ভারত নিয়ে আসবে না, পড়ার দরকার নাই। তাও বলতে পারে পিটিআই, হ্যাঁ প্রেস ট্রাস্ট মানে অফ ইন্ডিয়া, পিটিআই ভারতের, বলে দিলাম একটা। আচ্ছা এবার আসো, সর্বশেষ অপশন আছে মার্কিন যুক্তরাজ্য। এই যুক্তরাজ্যের একটা পত্রিকার নাম হচ্ছে রয়টার্স। তাহলে যুক্তরাজ্যের একটা পত্রিকা হলো রয়টার্স। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা সংবাদ সংস্থা হলো এই রয়টার্স। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম হচ্ছে রয়টার্স, রয়টার্স। আচ্ছা যেটা যেটা বানিয়েছিলেন পল জুলিয়াস রয়টার্স নামে একজন ব্যক্তি, পল জুলিয়াস রয়টার্স, তার নাম অনুসারে রয়টার্স। আচ্ছা এই যুক্তরাজ্যের
টাইমস পত্রিকা আছে, টাইমস। নিউ ইয়র্ক টাইমস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর টাইমস হচ্ছে যুক্তরাজ্যের। টাইমস কোন দেশের? যুক্তরাজ্যের। তুমি যদি বলো ভাইয়া আরো কয়েকটা বলেন, আমি আরো কিছু বলতে পারি। যেমন ধরো জাপান। যেমন আমি একটু এই জায়গায় কয়েকটা জিনিস লিখাই দিই, 2-4টা লিখাই দিই, পরীক্ষায় যদি কমন পাও, ফ্রি ক্লাস থেকে যদি কমন পেয়ে যাও। আচ্ছা, যেমন তুমি বলতে পারো জাপান। এই যে জাপান একটা দেশ, জাপানে আছে কিয়োডো নিউজ। কিয়োডো নিউজ, কিয়োডো নিউজ। তাহলে এই যে কিয়োডো নিউজ কোন দেশের? জাপানের। কিয়োডো নিউজ কোন দেশের? জাপানের। আচ্ছা, তুমি বলতে পারো ইরান। ভাইয়া ইরানের বলেন। ইরান, ইরান হলো কায়হান। ইরান হচ্ছে কায়হান, কায়হান। ভাইয়া মিশরের বলেন তো। এই মিশরের হচ্ছে মেনা, MENA। মেনা মানে মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিডল ইস্ট, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি। তোমাকে এভাবে ব্যাখ্যা করে করে পড়তে হবে। এভাবে একটু ধরে ধরে পড়লেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা। নট অনলি রাজশাহী, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সাস্ট, গুচ্ছ, 7 কলেজ, মানে যেখানে পরীক্ষা দাও আমি তো আছি, পড়াবো ইনশাল্লাহ, নিজের সবটা দিয়ে পড়াবো। ঠিক আছে। 7 নাম্বার, 8 নাম্বার প্রশ্নের দিকে আসুন। 8 নাম্বার প্রশ্ন হলো ভেটো। ভেটো আমি মানি না। ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে আমি মানি না। এই ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে আমি মানি না। ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে আমি মানি না, তাই না? ভেটো মানে কি ব্রাদার? ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে আমি মানি না, তাই না? ভেটো, এটা কোন শব্দ থেকে এসছে? এই ভেটো মানে হচ্ছে আমি মানি না, আমি মানি না, মানি না। আচ্ছা, এটা কি শব্দ? তোমাদের কমেন্ট থেকে দেখি, কমেন্ট নেই। বলো ভেটো কি শব্দ? ল্যাটিন শব্দ না? হ্যাঁ। তাহলে এই যে ভেটো, ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে ল্যাটিন শব্দ। ভেটো মানে কি? ল্যাটিন শব্দ। ভাই আপনি ফাইনাল সাজেশনে আপনি যেগুলো ইন্ডিকেট করে দিয়েছেন সেই সব ফাইনাল সাজেশন পুরোটা পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। আচ্ছা, এই যে আমি মানি না, তাহলে এটা কি শব্দ? এটা একটা ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। এটা হচ্ছে ল্যাটিন শব্দ। অর্থাৎ অ্যান্সার হচ্ছে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এইডি, ল্যাটিন শব্দ। আচ্ছা, এই ভেটো এটা কোত্থেকে আসছে? এই টপিকটা কোত্থেকে আসছে? এই টপিকটা কোত্থেকে আসছে ভাই? ওই যে জাতিসংঘ থেকে আসছে। অর্থাৎ খেয়াল করেন এই টপিকটা কোত্থেকে আসছে। সংস্থা রিলেট কোনো কোশ্চেন এখানে দেয় নাই। জাতিসংঘ, জাতিসংঘ, জাতিসংঘের এখান থেকে আসছে। অর্থাৎ 1945 সালে, 1945 সালে এই যে ইউক্রেনের যে মানে ক্রিমিয়ার যে ইয়াল্টা শহর আছে না, ইয়াল্টা, 1945 সালে, কত সালে? 1945 সালে এই যে ইয়াল্টা কনফারেন্স হয়েছিল না, ইয়াল্টা কনফারেন্স, ক্রিমিয়ার ইয়াল্টা শহরে। এই ইয়াল্টা সম্মেলনে, ইয়াল্টা সম্মেলনে, কোন সম্মেলনে? ইয়াল্টা সম্মেলন 1945 সালে। এই সম্মেলনে জাতিসংঘের 5টা স্থায়ী যে দেশ আছে, সেই 5টা স্থায়ী দেশকে, স্থায়ী সদস্য দেশ, স্থায়ী সদস্য দেশ 5টিকে, এই যে 5টা স্থায়ী সদস্য দেশ যে আছে এদেরকে ভেটো পাওয়ার দেওয়া হয়, তাই না? এদেরকে ভেটো পাওয়ার, ভেটো, ভেটো ক্ষমতা, এই ক্ষমতা দেওয়া হয়, ভেটো ক্ষমতা দেওয়া হয়, ভেটো ক্ষমতা দেওয়া হয়। তাহলে এই ভেটো মানে হচ্ছে আমি মানি না, এটা ল্যাটিন শব্দ, সংস্থার সাথে রিলেট করে এসছে। প্রথম 8টা প্রশ্নই ছিল, প্রথম 8টা প্রশ্নই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রুপ 1 এর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রুপ 1 এর প্রথম 8টা প্রশ্ন ছিল আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। কি টপিক? আন্তর্জাতিক বিষয়াবলী টপিক। আচ্ছা, এবার আসো আজকে সকালেই আমরা আমাদের পেইড ব্যাচের এই টপিক আলোচনা করেছি। আমরা আমাদের পেইড ব্যাচে অল ইন ওয়ান ব্যাচে, আমরা আমাদের পেইড ব্যাচ অল ইন ওয়ান ব্যাচে আজকে সকালেই এই 9 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। সবাই একটু আমাকে বলো তো, বলো যে স্যার আমি আলোচনা করেছি কিনা। হ্যাঁ স্যার আপনি আলোচনা করছেন, সত্যি করে বলো আলোচনা এসছে? আলোচনায় কি এসেছিল? আলোচনায় কি এসেছিল? হ্যাঁ, এবং কোথায় ভুল হয় সেটাও বলেছিলাম, কিভাবে ভুল হয়। তাহলে দেখো, টপিক হলো ইংরেজ শাসকদের সংস্কার। টপিকের নাম হলো ইংরেজ শাসকদের সংস্কার। টপিকের নাম কি? টপিকের নাম হলো ইংরেজ শাসকদের সংস্কার।
ইংরেজ শাসকদের সংস্কার। টপিকের নাম কি? টপিকের নাম হলো ইংরেজ শাসকদের সংস্কার, চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে ইংরেজ শাসন, প্রাচীন ইতিহাসের এই টপিক আজকে সকালেই পড়িয়েছি পেট ব্যাচ। 1793 সাল, সবাই বলতে পারছে 1793 সাল, তাই না? আচ্ছা দেখো, তাহলে লর্ড কর্নওয়ালিস, তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। তাহলে এই যে লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন? এই চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন কত সালে? 1793 সালে। কত সালে? 1793 সালে। খেয়াল রাখবা, এখানে একটা ভুল হয়ে যায়, এখানে একটা ভুল হয়। সেই ভুলটা কি? 1739 সালে চোখের ভুলে অনেকে দিয়ে দেয়, 1793 কে 1739 দিয়ে দেয় অনেকে। এটা একটু খেয়াল রাখবা যেন ভুল না হয়। তাহলে লর্ড কর্নওয়ালিস তিনি জমিদারি প্রথার সূত্রপাত করেছিলেন। কি করেছিলেন? এই লর্ড কর্নওয়ালিস কি করছে দেখো, তিনি জমিদারি প্রথার সূত্রপাত করেছিলেন। জমিদারি প্রথার সূত্রপাত, জমিদারি 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 প্রথার সূত্রপাত, জমিদারি প্রথার সূত্রপাত করেছিলেন তিনি। জমিদারি প্রথার সূত্রপাত করেন কে? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, তিনি ভারতবর্ষে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে ভারতে কি করেন? এই ভারতে সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস, ভারতে সিভিল সার্ভিস, ভারতে সিভিল সার্ভিস চালু করেন। ভারতে কি করেন? সিভিল সার্ভিস চালু করেন। তাহলে লর্ড কর্নওয়ালিস কি করেছেন? জমিদারি প্রথার সূচনা করলেন, সিভিল সার্ভিস চালু করেন। একই সাথে তিনি কি করেছেন? 10 শালা ভূমি বন্দোবস্ত করেছিলেন। 10 শালা, 10 বছর মেয়াদি জমির খাজনা। তাহলে এই যে 10 শালা ভূমি বন্দোবস্ত, 10 শালা ভূমি বন্দোবস্ত করেন, 10 শালা ভূমি বন্দোবস্ত করেন। পরবর্তীতে তিনি এটাকে বাড়িয়ে এই 10 শালা থেকে তিনি করলেন চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত। চিরস্থায়ী কি করলেন? চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত করেছিলেন এই লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত করেছিলেন এবং তিনি সূর্যাস্ত আইন করেন। কি আইন করেছিলেন? এই পাঁচটা লিখছি, এই পাঁচটা লিখছি। তিনি কি আইন করেছিলেন? সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন, সূর্যাস্ত আইন করেছিলেন এই 1793 সালে লর্ড কর্নওয়ালিস। এবং তিনি সতীদাহ প্রথা প্রবর্তন করেছিলেন এই 1793 সালে। সতীদাহ প্রথা কি করেছিলেন? সতীদাহ প্রথা প্রবর্তন করেছিলেন তিনি। প্রবর্তন কে করেছিলেন? এই ভদ্রলোক ইংরেজ শাসক লর্ড কর্নওয়ালিস করেছিলেন। তাহলে এই যে ইংরেজ সংস্কার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বুঝাইতে পারলাম? তার মানে প্রাচীন ইতিহাস পড়তে হবে, একই সাথে ইংরেজ শাসন করতে হবে ভালো করে। এই 9 নম্বর কোশ্চেন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন শুরু হলো। 10 নম্বর প্রশ্ন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধাকে? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, বীর প্রতীক অর্থাৎ খেতাব আর সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম চেয়েছে। তার মানে টপিকের নাম হলো মুক্তিযুদ্ধ। টপিকের নাম কি? টপিকের নাম হলো মুক্তিযুদ্ধ। তার মানে তোমাকে এই মুক্তিযুদ্ধ টপিকটা ভালো করে পড়তে হবে। মুক্তিযুদ্ধ কোনো সুযোগ নাই, মুক্তিযুদ্ধ কোনো সুযোগ নাই, তোমাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। এই মুক্তিযুদ্ধের খেতাব, মুক্তিযুদ্ধের সেক্টর, মুক্তিযুদ্ধে বাংলাদেশে যে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতি, এই টপিক তুমি সুন্দর করে পড়বা। আগামীকালই আমাদের পেইড ব্যাচের মুক্তিযুদ্ধের ক্লাস থাকছে। ওকে, খেয়াল করো। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? আচ্ছা, একজন বলছে, খ নাম্বার বলছে শহীদুল ইসলাম লালু। শহীদুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, শহীদুল ইসলাম লালু। তাহলে আমি আরো কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি যে নারী খেতাব প্রাপ্ত ব্যক্তি কতজন? মুক্তিযুদ্ধে নারী খেতাব, কি বললাম? নারী খেতাব, নারী খেতাব। তাহলে এই যে নারী খেতাব প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন, খেতাবপ্রাপ্ত ব্যক্তি 2 জন। নারী খেতাব পেয়েছেন কতজন? 2 জন। ক্যাপ্টেন সিতারা বেগম, ক্যাপ্টেন সিতারা বেগম। একজন ব্যক্তির নাম হচ্ছে ক্যাপ্টেন সিতারা বেগম, ক্যাপ্টেন সিতারা বেগম। আরেকজনের নাম কি? তারামন বিবি, তারামন বিবি। সিতারা বেগম আর কি? তারামন বিবি, 2 জন নারী খেতাব প্রাপ্ত। আচ্ছা খেয়াল করো, এই যে তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করছিল? এই তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেছিল? তারামন বিবি কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? 11 নং সেক্টরে যুদ্ধ করছে। আর সিতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধের দায়িত্ব পালন করছেন? ওই যে ফিল্ড হাসপাতাল 2 নং সেক্টরে, কিন্তু হ্যাঁ 2 নং সেক্টর। আচ্ছা খেয়াল করো,
আরেকজন ব্যক্তি আছে কাকন বিবি, মনে আছে কাকন বিবির কথা? কাকন বিবি, কাকন বিবি, এই যে কাকন বিবি, এই কাকন বিবি তাকে সরকার কিন্তু স্বীকৃতি দিলেও রাষ্ট্রীয় খেতাবে তার নাম ওঠে নাই। হ্যাঁ, কাকন বিবি। তাহলে কাকন বিবি কোন সম্প্রদায় থেকে ছিল? তিনি ছিলেন খাসিয়া সম্প্রদায় থেকে। খাসিয়া সম্প্রদায় থেকে ছিলেন কাকন বিবি, খাসিয়া সম্প্রদায় থেকে। অর্থাৎ তিনি খাসিয়া মানে ওই যে চট্টগ্রাম অঞ্চল খাসিয়ারা বসবাস করে, তাহলে তিনি ৫ নং সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। কত নং সেক্টর? ৫ নং সেক্টরের অধীনে তিনি যুদ্ধ করেছিলেন। আচ্ছা, আদিবাসী একজন আছে ইউকেচিং মারমা, তাই না? মারমা থেকে। তাহলে একজন মারমা আদিবাসী ছিলেন, মারমা, একজন মারমা ছিলেন। সেই মারমা আদিবাসীর নাম হচ্ছে ইউকেচিং মারমা, ইউকেচিং মারমা, ইউকেচিং মারমা, ইউকেচিং মারমা, খাসিয়া সম্প্রদায়। আদিবাসী থেকে একমাত্র খেতাবপ্রাপ্ত ব্যক্তি বীর বিক্রম, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ব্যক্তি ইউকেচিং মারমা, ইউকেচিং মারমা। আর সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে শহীদুল ইসলাম লালু, শহীদুল ইসলাম লালু, যার বয়স ছিল 12 বছর। কত বছর? বয়স ছিল 12 বছর। শহীদুল ইসলাম লালু তার নাম, শহীদুল ইসলাম। তার মানে মুক্তিযুদ্ধের টপিক পড়তে হবে ভালো করে। আমরা আমাদের আগামী দিনে পেইড ব্যাচে মুক্তিযুদ্ধের টপিক চলে আসবে ইনশাআল্লাহ ক্লাস। ওকে, চলেন 10 নম্বর কোশ্চেনের দিকে আসি। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কয়টি জেলার মধ্যে সুন্দরবন অবস্থিত? বাংলাদেশের কয়টি জেলার মধ্যে সুন্দরবনের সীমানা রয়েছে? তাহলে আপনি পরীক্ষা দিচ্ছেন কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সুন্দরবন নিয়ে প্রশ্ন আসছে। তার মানে এই টপিক মানে কি? টপিক হলো সম্পদ। সম্পদের মধ্যে এই বনজ সম্পদ থেকে টপিক এসছে। কোন সম্পদ? বনজ সম্পদ। বনজ সম্পদের সুন্দরবন থেকে প্রশ্ন এসছে। থেকে সুন্দরবন। চলেন আলোচনা করি, অল্প করে আলোচনা করব, অল্প করে আলোচনা করব সুন্দরবন নিয়ে। দেখেন, সুন্দরবন, সুন্দরবন পড়ায় দেই, যতটুকু পড়ায় দিচ্ছি যেন আপনার কাছে ভালো লাগে, যেন আপনি মুখস্থ এতটুকুই থাকতে পারে। সুন্দরবন বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমি। এই সুন্দরবন কি? এই সুন্দরবন হচ্ছে একটা ম্যানগ্রোভ বনভূমি, ম্যানগ্রোভ। এই সুন্দরবনকে বলা হয় টাইডাল বনভূমি। এই সুন্দরবনের নাম হলো স্রোতজ বনভূমি। টাইডাল বনভূমি বা স্রোতজ বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি, টাইডাল বনভূমি, স্রোতজ বনভূমি। আচ্ছা, এই সুন্দরবনকে বলা হয় উপকূলীয় বনভূমি, উপকূলীয়, উপকূলীয় বনভূমি। আর স্থানীয় নাম এটাকে বলা হয় বাদাবন। স্থানীয় নামে বাদাবন নামে সুন্দরবনকে ডাকা হয়। বাদাবন, স্থানীয় নাম হচ্ছে বাদাবন। এই সুন্দরবনের নামকরণটা হয়েছে, এই সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী বৃক্ষের নাম অনুসারে। সুন্দরী বৃক্ষের নাম অনুসারে, সুন্দরী বৃক্ষের, সুন্দরী বৃক্ষের নাম অনুসারে, সুন্দরী বৃক্ষের নাম অনুসারে, সুন্দরী নাম অনুসারে, নামানুসারে, সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই সুন্দরবনের নামকরণটা হয়েছে। খেয়াল করেন, এই সুন্দরবনের অবস্থান, এই সুন্দরবনের অবস্থান দুইটা দেশে। কয়টা দেশে? সুন্দরবনের অবস্থান হলো দুটি দেশে। কয়টা দেশে? সুন্দরবনের অবস্থান হলো দুটি দেশে। কয়টা দেশে? সুন্দরবনের অবস্থান হচ্ছে দুইটা দেশে। সুন্দরবনের অবস্থান কয়টা দেশে? দুইটা দেশে সুন্দরবনের অবস্থান। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে। কোথায়? বাংলাদেশ আর কোথার মধ্যে? ভারতের মধ্যে। বাংলাদেশ আর কোথায়? ভারতের মধ্যে। তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুন্দরবনের অবস্থান। বাংলাদেশ এবং কোথায়? ভারতের মধ্যে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এই দুইটা দেশের মধ্যে সুন্দরবনের অবস্থান। আচ্ছা, তাহলে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙা নদী। তাহলে এই সুন্দরবনকে, এই সুন্দরবনকে, এই সুন্দরবনকে পৃথককারী, বাংলাদেশ থেকে ভারতের সুন্দরবনকে পৃথককারী যে নদী আছে সেই নদীটার নাম হলো হারিয়া ভাঙা। হারিয়া ভাঙা, হারিয়া ভাঙা। আচ্ছা, খেয়াল করেন, এই সুন্দরবনের মোট আয়তন, সুন্দরবনের মোট আয়তন, এই সুন্দরবনের মোট আয়তন হলো 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের মোট আয়তন হলো 10,000 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? 10,000 বর্গ কিলোমিটার। 10,000 বর্গ কিমি। তাহলে 10,000 বর্গ কিলোমিটার যদি আয়তন হয়, তাহলে বাংলাদেশ কতটুকু পাবে? বাংলাদেশ পেয়েছে এই সুন্দরবনের 62%। কত শতাংশ? 62। বাংলাদেশ পেয়েছে 62 আর ভারত পেয়েছে 38%। অর্থাৎ 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6,017 বর্গ কিলোমিটার,
6017 বর্গ কিলোমিটার হচ্ছে এই বাংলাদেশ পেয়েছে, যেটার মোট আয়তন 2400 বর্গ মাইল। কত বর্গ মাইল? 2400 বর্গ মাইল। 2400 বর্গ বর্গ মাইল। তাহলে বাংলাদেশের মধ্যে যদি সুন্দরবন অবস্থিত থাকে, তাহলে বাংলাদেশের দুইটা বিভাগে সুন্দরবন আছে। কয়টা বিভাগে? বাংলাদেশের দুটি বিভাগে সুন্দরবন আছে। কয়টা বিভাগে? বাংলাদেশের দুইটা বিভাগে সুন্দরবন আছে। বাংলাদেশের দুইটা বিভাগে সুন্দরবন অবস্থিত। কয়টা বিভাগে? দুইটা বিভাগে সুন্দরবন অবস্থিত। একটা হলো খুলনা বিভাগ, একটা হচ্ছে খুলনা বিভাগ, আর একটা হচ্ছে বরিশাল বিভাগ। বরিশাল বিভাগ, খুলনা বিভাগ আর হচ্ছে বরিশাল বিভাগ। অর্থাৎ এই দুই বিভাগের মধ্যে সুন্দরবন আছে। আর এই দুই বিভাগের 5টা জেলার মধ্যে সুন্দরবন আছে। কয়টা জেলা? 5টা জেলা। কয়টা জেলা? 5টা জেলা। কয়টা জেলার মধ্যে সুন্দরবন আছে? 5টা জেলার মধ্যে সুন্দরবন আছে। এই জেলা মনে রাখার টেকনিক হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু। বাঘ সাঁতারে খুব পটু। এই জেলা মনে রাখার টেকনিক হলো বাঘ সাঁতারে খুব পটু। কি বললাম? বললাম বাঘ সাঁতারে খুব পটু। তাহলে বাঘ সাঁতারে খুব পটু। কি বললাম? বললাম বাঘ সাঁতারে খুব পটু। এই জেলা মনে রাখার টেকনিক হলো বাঘ সাঁতারে খুব পটু। বাঘ সাঁতারে খুব পটু। বাঘ সাঁতারে খুব পটু। বাঘ সাঁতারে খুব পটু। তাহলে এই বা থেকে হলো বাগেরহাট, বা থেকে হচ্ছে বাগেরহাট, সা থেকে হলো সাতক্ষীরা। বাগেরহাট, সাতক্ষীরা। আর এই খু থেকে হচ্ছে খুলনা। এই খুলনা বিভাগের এই 3টা জেলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা। বাঘ সাঁতারে খুব পটু। বা থেকে বাগেরহাট, সা থেকে সাতক্ষীরা, খু থেকে খুলনা। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা। এবার আসেন বরগুনা, পটুয়াখালী। আর কি আছে? আর আছে বরগুনা। বরগুনা আছে। আর একটা জায়গা হলো পটুয়াখালী। পটুয়াখালী, পটুয়াখালী, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। এই হলো 5টা জেলা। বাঘ সাঁতারে খুব পটু, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা। তাহলে সুন্দরবন কয়টা জেলার সাথে সুন্দরবনের সীমানা আছে? সুন্দরবনের সীমানা আছে, অর্থাৎ সুন্দরবনকে স্পর্শকারী জেলা হচ্ছে 5টা। কয়টা? 5টা। এখন প্রশ্ন যদি দিত এমন করে যে সুন্দরবনকে সরাসরি স্পর্শকারী জেলা কয়টা, তাহলে অ্যান্সার হতো 3টা। সুন্দরবনকে সরাসরি স্পর্শকারী জেলা হলো 3টা, আর সুন্দরবনকে স্পর্শকারী অর্থাৎ সুন্দরবনের কাজ ঘেঁষে আছে এরকম জেলা হচ্ছে 5টা। ওকে, টপিকের নাম হলো সম্পদ। ওকে, এরপরের টপিক দেখেন কাকমারি সম্মেলন, অর্থাৎ আওয়ামী লীগের এই শাসনামল, এই টপিক থেকে আসছে কাকমারি সম্মেলন। এই বছরে আর কাকমারি সম্মেলন নিয়ে পরীক্ষায় আসবে না। এই বছরে আসার সুযোগ নাই কাকমারি সম্মেলন নিয়ে। আচ্ছা, কাকমারি সম্মেলন এই কাকমারি সম্মেলন হয়েছিল টাঙ্গাইলের সন্তোষে হয়েছিল কাকমারি সম্মেলন। কত সালে? 1957 সালে। 1957 সালে এই কাকমারি সম্মেলন হয়েছিল টাঙ্গাইলের সন্তোষে। কত সালে? টাঙ্গাইলের সন্তোষে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, আগে পড়াশোনা করেন, এরপরে বৃষ্টির কথা বলবেন। ওকে, কাকমারি সম্মেলন নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। ওকে, এবার আসেন 13 নম্বর কোশ্চেন, জ্যোৎস্না ও জননীর গল্প। আসেন ব্যাখ্যা করব। জ্যোৎস্না ও জননীর গল্প। আরে কি রে ভাই, ভাই ডিস্টার্ব করো কেন ময়না? জ্যোৎস্না ও জননীর গল্প এর লেখক কে? তাহলে জ্যোৎস্না ও জননীর গল্প এর লেখক কে? চলেন জ্যোৎস্না ও জননীর গল্প লেখককে চলেন আলোচনা করি। জ্যোৎস্না ও জননীর গল্প লেখককে আলোচনা করি। চল, ওকে, জ্যোৎস্না ও জননীর গল্প কে লিখছেন? আপনারা কমেন্ট করেন। হুমায়ুন আহমেদ। কে লিখেছেন? হুমায়ুন আহমেদ। জ্যোৎস্না ও জননীর গল্পের লেখক কে? হুমায়ুন আহমেদ। এই হুমায়ুন আহমেদের অসংখ্য লেখনী আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক তার অসংখ্য লেখনী আছে, মুক্তিযুদ্ধ ছাড়া তার অসংখ্য লেখনী আছে এই হুমায়ুন আহমেদের, তাই না? 2-4টা বলতে পারবেন, নাম বলতে পারবেন? চলচ্চিত্র কিন্তু আছে, এই বছরও কিন্তু এসছে হুমায়ুন আহমেদকে নিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপশন দিয়েছে। হুমায়ুন আহমেদের লেখনী একটা হলো আগুনের পরশমণি উপন্যাস। কি বললাম? আগুনের পরশমণি। তাহলে হুমায়ুন আহমেদের একটা লেখা হলো আগুনের পরশমণি। এটা নিয়ে কিন্তু চলচ্চিত্র হয়েছে। আগুনের পরশমণি নিয়ে চলচ্চিত্র তিনি বানিয়েছেন। জ্যোৎস্না ও জননী তার একটা
গল্প। এরপরে লিখেছেন শ্যামল ছায়া। কি লিখেছেন? লিখেছেন শ্যামল ছায়া, শ্যামল ছায়া, শ্যামল ছায়া। কি লিখেছিলেন ব্রাদার? লিখেছিলেন শ্যামল ছায়া, শ্যামল ছায়া। তিনি লিখেছিলেন সূর্যের দিন। কি লিখছেন? লিখেছেন সূর্যের দিন, সূর্যের দিন, সূর্যের দিন, শ্যামল ছায়া, সূর্যের দিন। আচ্ছা, এরপরে 1971, 1971 কি লিখেছেন? 1971, 1971 তিনি লিখেছেন সৌরভ। এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এই কোশ্চেন গুলো। সৌরভ, 71 সৌরভ, সূর্যের দিন, এই সবগুলো ছিল হুমায়ুন আহমেদের। এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনারা যেগুলো পড়েন ওগুলো তো আলাদা, হিমোটিম এগুলো আলাদা। তাহলে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের একটা সর্বশেষ যে উপন্যাস, হুমায়ুন আহমেদের সর্বশেষ যে উপন্যাস, হুমায়ুন আহমেদের সর্বশেষ মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস তার নাম ছিল দেয়াল। দেয়াল, দেয়াল উপন্যাস কার? হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস, দেয়াল। এবার আসেন, হুমায়ুন আহমেদ চলে গেল, হুমায়ুন আহমেদ চলে গেল। এবার আমরা শওকত ওসমানকে দেখি। শওকত ওসমান, খাট বেটে করে একটা লোক শওকত ওসমান, আজিজুল জলিল, আজিজুল না, শওকত ওসমান। তাহলে এই শওকত ওসমানের কিছু গুরুত্বপূর্ণ লিখনী আছে, যেমন জাহান্নাম হইতে বিদায়। কি লিখেছিলেন তিনি? জাহান্নাম, জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম হইতে বিদায়। শওকত ওসমান লিখেছেন জাহান্নাম হইতে বিদায়। তিনি লিখেছিলেন নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য, নেকড়ে, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য। শওকত ওসমান লিখেছিলেন দুই সৈনিক, দুই সৈনিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক দুই সৈনিক, দুই সৈনিক, খুবই গুরুত্বপূর্ণ, দুই সৈনিক। তিনি লিখেছিলেন জলাঙ্গি। কি লিখেছিলেন? জলাঙ্গি, খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে লিখে রাখেন, জলাঙ্গি। দুই সৈনিক, জলাঙ্গি, দুই সৈনিক, জলাঙ্গি, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, এই সবগুলো হচ্ছে শওকত ওসমানের। এবার আসেন আনিসুল হক। আনিসুল হক তিনি মা উপন্যাস লিখেছিলেন। ওই যে মা উপন্যাস লিখেছিলেন, আজাদ মুক্তিযুদ্ধ কালে যে আজাদকে হত্যা করেছিল, সেই আজাদকে নিয়ে, আজাদকে নিয়ে তিনি লিখেছিলেন মা উপন্যাস, মা উপন্যাস। সেলিনা হোসেন, সেলিনা হোসেন, এই সেলিনা হোসেনের যে উপন্যাসগুলো, শহীদ জননী, আচ্ছা, যে জাহানারা ইমাম শহীদ জননী, সেলিনা হোসেন তিনি লিখেছেন হাঙর নদী গ্রেনেড। সেলিনা হোসেনের উপন্যাস হচ্ছে হাঙর নদী গ্রেনেড, হাঙর নদী গ্রেনেড, হাঙর, হাঙর নদী গ্রেনেড। সেলিনা হোসেন লিখেছিলেন হাঙর নদী গ্রেনেড। এই কি লিখতেছে? হাঙর নদী গ্রেনেড, সেলিনা হোসেন। তাহলে এই যে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে। ওকে, আসেন 14 নম্বর প্রশ্ন। ক্রিকেটের ইতিহাসে প্রথম লাল কার্ড পাওয়া খেলোয়াড় কোনটা? ক্রিকেট, ক্রিকেট। তার মানে টপিক হচ্ছে খেলাধুলা। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে খেলাধুলা, টপিকের নাম হচ্ছে খেলাধুলা। কোন টপিক? খেলাধুলা থেকে আসছে। খেলাধুলার কোন টপিক? ক্রিকেট থেকে প্রশ্ন এসেছে। খেলাধুলার কোন টপিক? ক্রিকেট থেকে প্রশ্ন এসেছে, ক্রিকেট, খেলাধুলা। তাহলে চলেন তো একটু ক্রিকেট নিয়ে আলোচনা করি, দেখি এটা অ্যান্সার করেন। লাল কার্ড পাওয়া, ছেলেরা তো একটু বেশি ক্রিকেট দেখেন, অ্যান্সার করেন তো। চলেন এটা 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 এবার ক্রিকেট নিয়ে আলোচনা করি, ক্রিকেট নিয়ে আলোচনা করি, ক্রিকেট নিয়ে আলোচনা করি। দেখেন ক্রিকেট, এই ক্রিকেটের জন্ম কোথায়? ইংল্যান্ড। এই ক্রিকেট খেলার জন্ম কোথায় হয়েছে ব্রাদার? এই ক্রিকেট খেলার জন্ম কোথায়? ইংল্যান্ডে। কোথায় ব্রাদার? ইংল্যান্ডে। ক্রিকেট খেলার যে পিচ আছে না, মেয়েরা একটু বুঝবেন না, তাদের জন্য বলছি। ক্রিকেট যেখানে খেলে, বলটা যেখানে পড়ে, সেটাকে বলা হয় পিচ। এই ক্রিকেটের পিচের দৈর্ঘ্য হলো 22 গজ। দৈর্ঘ্য, পিচের দৈর্ঘ্য কত? 22 গজ। ক্রিকেটের পিচের দৈর্ঘ্য, ক্রিকেটের পিচের দৈর্ঘ্য অসংখ্য বার পরীক্ষায় এসেছে। ক্রিকেটের পিচের দৈর্ঘ্য কত গজ? 22 গজ। পরীক্ষায় আরেকটা কোশ্চেন আসে, এই 22 গজ সমান সমান কত ফুট? 66 ফুট। কত ফুট? 66 ফুট। পরীক্ষায় এটা আসে, 66 ফুট। আচ্ছা, এই ক্রিকেটের মক্কা বলা হয় জানেন কাকে? ক্রিকেটের মক্কা বলা হয় লর্ড স্টেডিয়ামকে। ক্রিকেটের মক্কা, খেয়াল করেন, ক্রিকেটের মক্কা বলা হয়, ক্রিকেটের মক্কা, ক্রিকেটের মক্কা, ক্রিকেটের মক্কা, এই ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসকে। এই লর্ডস হচ্ছে ইংল্যান্ডের একটা স্টেডিয়াম, হ্যাঁ, যেখানে ক্রিকেটের মক্কা বলা হয়। ইংল্যান্ডের স্টেডিয়ামকে, লর্ডস ইংল্যান্ডের স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়।
আর ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে বলতে পারবেন? ক্রিকেটের রাজপুত্র, এই ছেলেরা অ্যান্সার করেন। ক্রিকেটের রাজপুত্র, ক্রিকেটের রাজপুত্র, ক্রিকেটের রাজপুত্র, ক্রিকেটের রাজপুত্র, ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে? ছেলেরা অ্যান্সার করবেন। ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে? ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে? ব্রায়ান চার্লস লারাকে কাকে বলা হয়? ব্রায়ান, ব্রায়ান চার্লস লারা। এই ব্রায়ান চার্লস লারাকে বলা হয় ক্রিকেটের রাজপুত্র। কাকে বলা হয়? ব্রায়ান চার্লস লারাকে বলা হয় ক্রিকেটের রাজপুত্র, ক্রিকেটের রাজপুত্র। ওকে, তাহলে ক্রিকেট, আসেন ক্রিকেটের সাথে জড়িত লাল কার্ড কে পায় এটা কমেন্ট কর। লাল কার্ড পাইছে যে আপনারা পারবেন এটা, সুনীল নারায়ণ, তাই না? সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে। সুনীল নারায়ণ দেখছেন তো চেহারা, গান্ডু গান্ডু টাইপের চেহারা। আচ্ছা দেখেন, এই ক্রিকেটের সাথে জড়িত সংস্থা আছে, এখানে লিখি না, ক্রিকেটের সাথে জড়িত সংস্থা, ক্রিকেটের সাথে জড়িত সংস্থা আছে না, পরীক্ষায় আসতে পারে। ক্রিকেটের সাথে জড়িত সংস্থা আইসিসি, আইসিসি ক্রিকেটের সাথে জড়িত সংস্থা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তাই না? যেটা 1909 সালে প্রতিষ্ঠা হয়। এই আইসিসি কত সালে প্রতিষ্ঠা হয়? 1909 সালে প্রতিষ্ঠা হয়। যেটার সদর দপ্তর কোথায় আছে? দুবাই। কোথায়? দুবাই। আইসিসির সদর দপ্তর কোথায় আছে? দুবাই। হেডকোয়ার্টার এইচকিউ, হেডকোয়ার্টার রয়েছে দুবাই। হেডকোয়ার্টার কোথায়? দুবাই। হেডকোয়ার্টার কোথায়? দুবাই, তাই না? আইসিসি, আইসিসি সদর দপ্তর দুবাই। তাহলে দেখেন, এই ক্রিকেটের সাথে রিলেটেড প্রশ্ন কিন্তু আসছে খেলাধুলার বেসিক থেকে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? আমরা আমাদের পেইড ব্যাচে, অল ইন ওয়ান ব্যাচে এই জিনিসগুলো ধরে ধরে আপনাদেরকে পড়াচ্ছি, পড়াবো। রাবি ডেডিকেটেড ব্যাচে, গুচ্ছ ডেডিকেটেড ব্যাচে যারা আসতে চান, যারা অল ইন ওয়ান ব্যাচে আসতে চান বা গুচ্ছের ব্যাচে আসতে চান, খুলনার ব্যাচে আসতে চান, সাস্টের ব্যাচে, স্বাস্থ্য পরীক্ষায় হয়ে যাবে, 24 রেডি ইউনিট আছে, তারা যোগাযোগ করবেন 01727998624, অথবা আমাদের অর্ণব স্যার পেজে আপনি সরাসরি একটু কথা বলবেন, অথবা আমার সাথে, আমার কোর্স কেনার আগে অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন হোয়াটসঅ্যাপে, কারণ প্রতারণার শিকার হবেন না, প্রতারণার শিকার হবেন না। এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করেন যে স্যার আমি ভর্তি হতে চাই। স্যার, যদি আপনি মনে করেন জবের ক্যান্ডিডেট, তাহলে জবের জন্য আলাদা ব্যাচ আছে। আর যদি বলেন যে আমি অ্যাডমিশন টেস্টের স্যার, আমি অ্যাডমিশন টেস্টে ভর্তি হব, এই নাম্বারে 01727998624 আমাদের অল ইন ওয়ান ব্যাচ আছে, গুচ্ছ ডেডিকেটেড ব্যাচ আছে, রাবি ডেডিকেটেড ব্যাচ আছে। কোর্স ফি হচ্ছে 1499 টাকা। গুচ্ছের ব্যাচে আসলে বাকি সব ব্যাচ ফ্রি পাবেন, রাবির ব্যাচে আসলে বাকি সব ব্যাচ ফ্রি পাবেন। যে ব্যাচে এনরোল করেন আপনার সাথে কোনো না কোনো ব্যাচ আপনাকে আমরা ফ্রিতে এনরোল করে নিব। ওকে, ফি হলো 1499 টাকা। এটাই বিকাশ নাম্বার, এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। 1400 টাকা জীবনের সবকিছু নয়, কিন্তু এমন হতে পারে একটা, আপনি হয়তো ক্লাস না করার কারণে 5টা কোশ্চেন কমন পাইলেন না, এই 5টা কোশ্চেন কমন না পাওয়ার কারণে চান্স হলো না, হতেই পারে, হতেই পারে, এটাই ঘটে। সারা জীবনের একটা আফসোস থেকে যাবে। সেকেন্ড টাইম হওয়ার কোনো দরকার নাই। আর যারা সেকেন্ড টাইম আছেন একটু ভালো জায়গায় আসেন। 14 নম্বর, 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বামন গ্রহ? বামন গ্রহ, এই কোশ্চেন দিছে হচ্ছে সৌরজগৎ থেকে ভাই। বামন গ্রহ সৌরজগৎ থেকে টপিক এসছে, টপিকের নাম হলো সৌরজগৎ। টপিক কি? টপিক হলো সৌরজগৎ। টপিক টপিক দিয়েছে সৌরজগৎ, সৌরজগৎ। তাহলে এবার আমরা একটু অ্যান্সার করেন তো দেখি কে পারেন। সৌরজগৎ থেকে প্রশ্ন এসেছে, সৌরজগৎ, সৌরজগৎ, সৌরজগৎ থেকে প্রশ্ন এসেছে। তার মানে দেখেন 15-র আগে 14টা, 9 থেকে 14 পর্যন্ত একদম পিওর বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোশ্চেন পাইলাম। এবার একটা সৌরজগৎ রিলেটেড কোশ্চেন পেলাম, সৌরজগৎ রিলেটেড। অ্যান্সার করেন। বুধ, মঙ্গল, প্লুটো, শনি। আচ্ছা, সূর্যকে মানে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান যে জ্যোতিষ্কগুলো আছে, জ্যোতিষ্ক মণ্ডলী যেগুলো আছে, সেগুলো কি বলা হয়? সৌরজগৎ। আর এই সৌরজগৎটা আবিষ্কার করেছিলেন কে? এই সৌরজগতের আবিষ্কারক কে? কোপারনিকাস, তাই না? সৌরজগৎ আবিষ্কার করে, এই সৌরজগৎ আবিষ্কার করেছেন কে? সৌরজগৎ আবিষ্কার, সৌরজগৎ আবিষ্কার করেছেন কোপারনিকাস। সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কে? কোপারনিকাস। 1540 সালে তিনি আবিষ্কার করেছিলেন। আর এই সৌরজগতের গ্রহের সংখ্যা 8টা। কয়টা? 8টা।
এই সৌরজগতের গ্রহ কয়টা? সৌরজগতের গ্রহ 8টা। আমরা সবাই জানি সেই গ্রহগুলা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাই না? তাহলে কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এগুলো হচ্ছে সৌরজগতের 8টা গ্রহ। এর মধ্যে সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি। সৌরজগতের বড় গ্রহ যেটা, সেই বড় গ্রহের নাম হলো বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বড় গ্রহের নাম হলো বৃহস্পতি। বড় গ্রহের নাম হলো বৃহস্পতি। আর একেই বলা হয় গ্রহরাজ। কি বলা হয়? গ্রহরাজ। গ্রহরাজ বলা হয়। কি বলা হয়? গ্রহরাজ বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, সূর্য থেকে সৌরজগতের সবচেয়ে নিকট গ্রহ, সূর্য থেকে সৌরজগতের সবচেয়ে নিকটতম যে গ্রহটা আছে তার নাম হলো বুধ। এই বুধ হচ্ছে সূর্য থেকে সূর্য থেকে সূর্য থেকে সৌরজগতের সৌরজগতের সূর্য থেকে সৌরজগতের সবচেয়ে নিকটতম যেই গ্রহটা আছে সেই গ্রহটার নাম হলো বুধ। সেই গ্রহের নাম কি? বুধ গ্রহ। আর খেয়াল করেন সৌরজগতের সবুজ যে গ্রহটা আছে তাকে বলা হয় ইউরেনাস। তাহলে সৌরজগতের সবুজ গ্রহ যেটা, এই সবুজ গ্রহের নাম হলো ইউরেনাস। ইউরেনাস 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 সবুজ গ্রহের নাম হলো ইউরেনাস। ইউরেনাস। আচ্ছা, আর লাল গ্রহ কোনটা? মঙ্গল। এই যে মঙ্গল আছে না, এই মঙ্গল গ্রহটা আমি লাল কালি দিয়ে লিখি। এই মঙ্গলকে বলা হয় সৌরজগতের লাল গ্রহ, কারণ এই মঙ্গলের মাটি লাল। এই জন্য এটাকে বলা হয় সৌরজগতের লাল গ্রহ। কি গ্রহ? লাল গ্রহ। কি গ্রহ বলা হয়? লাল গ্রহ। এবার আসেন, সৌরজগতের সৌরজগতের বামন গ্রহ আছে 5টা। কয়টা? বামন গ্রহ হলো 5টা। সৌরজগতের বামন গ্রহ কয়টা? বামন গ্রহ হলো 5টা। কয়টা ব্রাদার? সৌরজগতের বামন গ্রহ হলো 5টা। কয়টা? 5টা। এর মধ্যে একটা হচ্ছে সেরেস। এর মধ্যে কি একটা? সেরেস। সেরেস। একটা হচ্ছে প্লুটো। তাহলে সেরেস একটা, প্লুটো একটা। হাউমিয়া, নাম চমৎকার না? হাউমিয়া। এই হাউমিয়া, হাউমিয়া। তাহলে সেরেস, প্লুটো, হাউমিয়া। সেরেস, প্লুটো, হাউমিয়া, এরিস। এরিস গ্রহের নাম হলো এরিস। এরিস। হাউমিয়া, এরিস, সেরেস, প্লুটো। হাউমিয়া, এরিস, সেরেস, প্লুটো। হাউমিয়া, এরিস, সেরেস, প্লুটো। হাউমিয়া, এরিস, সেরেস, প্লুটো। আরেকটার নাম হচ্ছে ম্যাক 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 ম্যাক। আরেকটা গ্রহের নাম হলো ম্যাক ম্যাক। ময়কার মেক, ম্যাক ম্যাক। এগুলো হচ্ছে সৌরজগতের বামন গ্রহ। কি গ্রহ? বামন গ্রহ। সৌরজগতের কি গ্রহ? বামন গ্রহ। আর সূর্যের আরেকটা বলি, আর বলবো না, পেট বেঁচে পড়াবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো পেট বেঁচে পড়াই দিবে ইনশাল্লাহ। এই জিনিসগুলো আলোচনা করব। আসেন 16 নম্বর কোশ্চেন। একটা 16 নম্বর কোশ্চেন একটা পূর্ণ রূপ দিয়েছে। এই পূর্ণ রূপ গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা আসেই পূর্ণরূপ একটা পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। পরীক্ষার মধ্যে একটা পূর্ণরূপ দিয়ে দেয়। পরীক্ষার মধ্যে একটা পূর্ণরূপ দিয়ে দেয়। সেটা কি? জিপিএস। এই জিপিএস এর পূর্ণরূপ কি? জিপিএস এর পূর্ণরূপ বলেন, আপনারা বলেন। আইসিটি রিলেটেড, অর্থনীতি রিলেটেড, আইসিটি রিলেটেড, অর্থনীতি রিলেটেড যেগুলো আছে এইগুলা 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 পরীক্ষার মধ্যে রাজশাহীতে দিয়ে দেয়। আইসিটি রিলেটেড কোন একগুলো, এই তোমার কি বলে জিপিএস, অনেক কিছু দেয়। আমি পড়াই দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নাই। তাহলে জিপিএস মানে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। রিপিট প্রশ্ন, এগুলো সব রিপিট। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। তাহলে এরকম কিছু বলো তো, যেমন তুমি দেখে যেতে পারো, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তুমি দেখতে পারো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তুমি দেখতে পারো রোম, হ্যাঁ রোম। তাহলে র্যাম, রোম। আচ্ছা, এরপরে তুমি দেখতে পারো কি বলে, তারপরে ওয়েব, ডাব্লিউ ওয়েব। এরপরে তুমি দেখতে পারো সিমের পুনরূপ, সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। আচ্ছা, এরপরে আরো আছে ওয়াইফাই। আসে না? দিয়ে দেয় না ওয়াইফাই?
ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়াইফাই দিয়ে দেয়, ওয়াইফাই মাঝে মাঝে ওয়াইফাই দিয়ে দেয়। তো এই যে পূর্ণরূপ গুলো আছে পূর্ণরূপ গুলো একটু দেখবা ভালো করে। দিয়ে দিতে পারে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর অপটিক্যাল মার্ক রিডার দিয়ে দিতে পারে। দিয়ে দিতে পারে এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটিএম মানে কি? অটোমেটেড টেলার মেশিন। পারে না? আচ্ছা, এরপরে দিয়ে দিতে পারে টিন, টেক্সপায়ার আইডেন্টিফিকেশন নাম্বার 10। অর্থাৎ এই যে তোমার কি বলে এটাকে, আইসিটি রিলেটেড, অর্থনীতি রিলেটেড কিছু একটা রিলেটেড এর পুনরূপ দিয়ে দিতে পারে, চলে আসে। যেমন টিসিপি বলতে পারো, টিসিপি। টিসিপি মানে কি? টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। দিয়ে দিতে পারে ল্যান, ল্যান এর পুনরূপ। দিতে পারে ম্যান, ম্যান এর পুনরূপ। দিতে পারে ওয়ান, এগুলো তো এগুলো ওয়াইফাই ব্লুটুথের সাথে জড়িত না, আইসিটি রিলেটেড, চলে আসে। বিগত বছরের কোশ্চেন গুলো দেখলেই চলবে, বিগত বছরের এই টপিকের কোশ্চেন গুলো দেখলেই চলবে। ওকে, চলো 17 নম্বর কোশ্চেন। এই একটা পিওর সাম্প্রতিক কোশ্চেন পেলাম, এতক্ষণ পর্যন্ত একটা সাম্প্রতিক কোশ্চেন পেলাম যেটা এই বছরও রিপিট হয়েছে। এই বছরে এটা 2023 সালের কোশ্চেন, বিউপিতে একবার আসছে, এরপরে রাজশাহীতে আসলো, এই বছরে এটা আসছে। অপরাজিতা, বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম সংবাদ পত্রিকার নাম কি ছিল? সংবাদ পত্রিকার নাম হচ্ছে অপরাজিতা। কি নাম? অপরাজিতা। গত বছর, এই বছরে আবার, মানে এটা গত বছরের কোশ্চেন, এই বছরে কিন্তু আসছে অপরাজিতা। অপরাজিতা, তাহলে তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, এই যে অপরাজিতা, এই অপরাজিতা চালু করছিল কে? চ্যানেল 24। এই অপরাজিতা, এই অপরাজিতাকে চালু করেছে, অপরাজিতাকে চালু করেছে, এই পাশে লিখি, অপরাজিতাকে চালু করেছে কে? চালু করে, এই অপরাজিতাকে চালু করে কোন চ্যানেল? চ্যানেল 24। অপরাজিতাকে চালু করেছিল কে? চ্যানেল 24। কবে চালু করছে? 2023 সালের জুলাই মাসে 19 তারিখে। আর লাগবে না, ওই সাল ওই তারিখ আর লাগবে না, অপরাজিতা চালু করছিল। আচ্ছা, খেয়াল করো, তাহলে এটা ছিল বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপকের নাম কি? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপক বলতে পারবা? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্বের প্রথম, বিশ্বের প্রথম কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা সংবাদ উপস্থাপিকা বা সংবাদ উপস্থাপক, উপস্থাপক বলতে পারবা কোন দেশের? চীনের। কোন দেশ চালু করেছিল? চীন। সংবাদ মাধ্যম হচ্ছে সিনহুয়া। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা উপস্থাপক যে দেশের? চীন। চীনের যে সংবাদ সংস্থা আছে না, সিনহুয়া, সিনহুয়া এইরা চালু করেছিল, সিনহুয়া তারা চালু করেছিল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কিন্তু আইনও পাশ হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন পাশ করছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন পাশ করে কে? ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন। আরব যে দেশগুলো আছে না, আরব দেশ, এই আরব দেশ দিয়ে দেয়। এই বছরে কিন্তু ঢাবিতে কোশ্চেন ছিল, আরব দেশ, আরব, এই আরব দেশগুলোর মধ্যে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হচ্ছে কুয়েত। আরব দেশগুলোর মধ্যে প্রথম কৃত্রিমত্তা ব্যবহার করে যে দেশ, তার নাম হচ্ছে কুয়েত। আর তার উপস্থাপকের নাম ছিল ফেদা। কি নাম ছিল? ফেদা। উপস্থাপকের নাম ছিল ফেদা, কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এটা একটা পিওর সাম্প্রতিক থেকে কোশ্চেন এসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটা একদম বিউপির কোশ্চেনকে কপি মেরে দিছিল। বিউপির কোশ্চেন আগে, বিউপির পরীক্ষা হয়েছে তখন বিউপিতে এটা আসছে, এরপরে রাবির পরীক্ষা হয়েছে, রাবিতে একই কোশ্চেন কপি চলে আসছে। কপি কাট পেস্ট, যা পড়াইছি সব কপি কাট। 18 নাম্বার, মুজিব একটি জাতির রূপকার। বঙ্গবন্ধুকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল, শ্যাম বেনাগল চলচ্চিত্র বানিয়েছিল, মুজিব একটি জাতির রূপকার, শ্যাম বেনাগল বানিয়েছে, আসবে না পরীক্ষায়। তবে তুমি এই তৌকির আহমেদের চলচ্চিত্র দেখে নিতে পারো, তৌকির আহমেদের চলচ্চিত্র আছে, তৌকির আহমেদের কিছু চলচ্চিত্র আছে পরীক্ষার মধ্যে চলে আসে। যেমন তৌকির আহমেদের চলচ্চিত্র একটা হলো জয় যাত্রা, জয় যাত্রা, হ্যাঁ জয় যাত্রা একটা চলচ্চিত্র আছে তৌকির আহমেদ। এরপরে ফাগুন হাওয়ায়, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র আছে ফাগুন হাওয়ায়, ফাগুন, ফাগুন হাওয়ায়, হ্যাঁ তৌকির আহমেদ বানিয়েছিল ফাগুন হাওয়ায়। ওকে, 19 নম্বর কোশ্চেন, বিশ্বে পরমাণু শক্তি ব্যবহারকারী
ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? আচ্ছা, এটা একটা সাম্প্রতিক কোশ্চেন। দুইটা সাম্প্রতিক পেলাম আমরা, এটা একদম পিওর সাম্প্রতিক কোশ্চেন। এটা একদম পিওর সাম্প্রতিক কোশ্চেন, একদম পিওর সাম্প্রতিক কোশ্চেন। আসবে না, আসবে না। মাটির ময়না, মাটির ময়না তো তৌকির আবেদন না, মাটির ময়না তো তৌকির তারেক মাসুদের মাটির। আপনাদের কমেন্ট গুলো অর্ণব স্যার পেজ থেকে দেখছি আমি। মিউজিকে পেজে যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ। কেক বদল দিতে যারা আছে, ওকে। আচ্ছা, এখন কত, এটা সাম্প্রতিক কোশ্চেন, সাম্প্রতিক আমরা দেখে নেবো, খেয়াল করেন। তাহলে দেখেন পরমাণু শক্তি, তাহলে দেখেন অস্ত্র উৎপাদন এবং শীর্ষে দেশ কোনটা বলতে পারবেন? যুক্তরাষ্ট্র। অস্ত্র উৎপাদন এবং অস্ত্র উৎপাদন, অস্ত্র উৎপাদনে, অস্ত্র উৎপাদনের শীর্ষ দেশ, এই অস্ত্র উৎপাদনের শীর্ষ দেশকে ইউএস। অস্ত্র উৎপাদনের শীর্ষ দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং রপ্তানিতেও সে শীর্ষ, অর্থাৎ উৎপাদনের শীর্ষ, রপ্তানিতেও শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বাংলাদেশ অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কেমন? বাংলাদেশ অস্ত্র আমদানিতে, এই বাংলাদেশ বিডি, এই বিডি অস্ত্র আমদানিতে, বিডি অস্ত্র আমদানিতে, আমদানিতে হলো 26তম। বাংলাদেশ অস্ত্র আমদানিতে হলো 26তম। কততম? 26তম। আর বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে, বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে চীন থেকে। কোত্থেকে? চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। কোন দেশ থেকে? চীন থেকে। এবার খেয়াল করেন, সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কিন্তু এই যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র হচ্ছে সামরিক, সামরিক ব্যয়ে শীর্ষ দেশ, সামরিক ব্যয়ে শীর্ষ দেশ, সামরিক ব্যয় হলো শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। আর সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান কততম জানেন? সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান 50তম। সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান, বিডি সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান হলো 50তম। সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান হলো কততম? 50তম। কততম? 50তম। আর সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হলো 37তম। সামরিক শক্তিতে, সামরিক শক্তিতে, সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হলো 37তম। এই বিডি 37তম সামরিক শক্তিতে। তাহলে এটা আসছে রিপোর্ট সমীক্ষা থেকে, রিপোর্ট, এই টপিক এসছে রিপোর্ট সমীক্ষা থেকে। ভালো করে দেখতে হবে, পড়তে হবে। ওকে, অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হব কিভাবে ভাইয়া? ওই যে বিকাশ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি জাস্ট এটাতে, আমি আবার দিয়ে দিচ্ছি, এই যে 01727998624 এই নাম্বার। ভাইয়া মিহিরজিকে ফাইনাল সাজেশন কি শেষ করাবেন? কেন করাবো না? তুমি আমার বই নিবা, তাহলে আমার দায়িত্ব তো তোমাকে শেষ করায় দেয়া। মিহিরজিকে ফাইনাল সাজেশন ধরে তোমাকে আমি পুরোটা শেষ করায় দিব, রাবির আগে, চবির আগে, গুচ্ছের আগে। এরপরে তোমাদের মৌলিক যা বলো, তোমরা যে চিৎকার চেঁচামেচি করো মৌলিক জিকে নিয়ে, সে মৌলিক জিকে তোমার যা লাগবে আমি পড়াবো তোমাকে, অর্ণব ভাই পড়াবে তোমাকে। সো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ফুল কোর্স, তুমি চলে আসো, আল্লাহ ভরসা। ওকে, 20 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের কোন লেখককে সাহিত্যের সম্রাট বলা হয়? দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই এই বিভিন্ন সাহিত্যিকদের যে উপাধি আছে, বিভিন্ন সাহিত্যিকদের যে উপাধি, বিভিন্ন সাহিত্যিকদের যে উপাধি আছে, সেই উপাধি থেকে প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর। সুমাইয়া আক্তার বলছে ক্লাস শেষ করেন। কেন সুমাইয়া আক্তার, তুমি আমাকে ক্লাস শেষ করা বলার কে? হু আর ইউ? তুমি আমাকে শেষ করার বলার কে? বলো, ব্যান করে দিব কিন্তু, মাথায় রেখে। ওকে, আচ্ছা কি পড়াচ্ছিলাম? বাংলা সাহিত্যে, আচ্ছা, সাহিত্যের সম্রাট, এই সাহিত্য থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, সাহিত্যিক গুলো থেকে। তাহলে দেখেন, আলাউল আছে না, আলাউল, আলাউল, এই আলাউলকে কি বলা হয়? মহাকবি।
আলাউলকে কি বলা হয়? মহাকবি। আলাউলকে কি বলা হয় ব্রাদার? মহাকবি বলা হয়। আলাউলকে কি বলা হয়? মহাকবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত আছে, তাকে বলা হয় যুগ সন্ধিকণের কবি। ওই যে ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, ঈশ্বর চন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় কি বলা হয় ব্রাদার? ঈশ্বরচন্দ্রের যুগ সন্ধিকণের কবি। যুগ সন্ধিকণের কবি। যুগ সন্ধিকণের ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিকণের কবি। কি বলা হয়? যুগ সন্ধিকণের কবি। পল্লী কবি জসীমউদ্দিন না? জসীমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি। জসীমউদ্দিন, জসীমউদ্দিন, এই জসীমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি। পল্লী কবি, পল্লী কবিকে কি বলা হয়? জসীমউদ্দিন। পল্লী কবি জসীমউদ্দিন। আচ্ছা, এরপরে আসুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বলা হয় সাহিত্যের সম্রাট। এই সাহিত্যের সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্যের সম্রাট। আচ্ছা, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, কাজী নজরুল ইসলাম আমরা জানি। ভারতচন্দ্র আছেন, ভারতচন্দ্র পরীক্ষায় অসংখ্যবার দিয়েছে ভারতচন্দ্র। এই ভারতচন্দ্রকে বলা হয় রায় গুণাকর। ভারতচন্দ্র হচ্ছে রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র কি? রায় গুণাকর। আচ্ছা, এরপরে বিহারী লাল চক্রবর্তী আছে না? বিহারী লাল চক্রবর্তী, বিহারী লাল চক্রবর্তী, বিহারী লাল চক্রবর্তী। এই বিহারী লাল চক্রবর্তী, এই বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। ভোরের পাখি। পরীক্ষায় রাবিতে কিন্তু এই উপাধি মানে এই জায়গাগুলো থেকে, সাহিত্যের ওই জায়গাগুলো থেকে দিয়ে দেয়, সাধারণ জ্ঞানের মধ্যে দিয়ে দেয় এই টপিক। সাধারণ জ্ঞানের মধ্যে এই টপিক দিয়ে দেয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, চলেন। ওকে, এরপরে একটা আইকিউ প্রশ্ন দিয়েছে। এটা একটা সিরিজ, এটা একটা সিরিজের ম্যাথ। এটা একটা সিরিজ, এটা সিরিজ। আপনারা যারা আইকিউ করেছেন আইকিউ গুলো দেখবেন। আমি একটু আইকিউর টপিক, এটা একটা ম্যাথ, কখনো ম্যাথ থাকতে পারে, কখনো এই আইকিউ দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই আইকিউটা আপনারা বাসায় করবেন। এটা সিরিজ, এটা বর্ণমালার সিরিজও থাকে, অ্যালফাবেটিক্যাল সিরিজও থাকে, যেটাকে আমরা নিউমেরিক্যাল সিরিজও বলতে পারি। অ্যালফাবেটিক্যাল সিরিজ থাকে, অ্যালফাবেটিক্যাল সিরিজ থাকে, নিউমেরিক্যাল সিরিজ থাকে। মাঝে মাঝে ছবির মতো ব্লাড রিলেশনও দিয়ে দিতে পারে, বা রিলেশন দিয়ে দিতে পারে। 22 নম্বর কোশ্চেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু। এই মুহূর্তে বঙ্গবন্ধু পড়ার দরকার নেই। এই মুহূর্তে বঙ্গবন্ধুকে নিয়ে পড়ার দরকার নেই। বঙ্গবন্ধুকে নিয়ে পড়ার দরকার নেই। আচ্ছা, চলেন। প্যারোল, প্যারোল কি? প্যারোলটা কি বলেন তো? প্যারোল কি দেখি? 24 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24 অ্যান্সার করেন। প্যারোল, কোশ্চেন নাম্বার 24। মাঝখানে মিস গেল কোনটা? ও 23 একটা কোশ্চেন মিস গেছে। 23, আচ্ছা 23 নাম্বার একটা কোশ্চেন মিসিং হয়তো হয়ে গেছে। আচ্ছা বলেন, প্যারোল কি? টাইপ হয়তো হয়নি। 24টা কোশ্চেন ছিল। প্যারোল কি? মামলা বাতিল ও মুক্তি, আদালতের আদেশে মুক্তি, নির্বাহী আদেশে মুক্তি, জামিনে মুক্তি। এটা আইনি ব্যবস্থা। এই আইনি ব্যবস্থার মাধ্যমে অপরাধী তার যে নির্ধারিত শাস্তি থাকে, সে নির্ধারিত শাস্তির আগেই কিছু শর্ত সাপেক্ষে সে মুক্তি পায়, যেটাকে আমরা বলি প্যারোল। এটা একটা নির্বাহী ক্ষমতা, অর্থাৎ এটি সরকারের নির্বাহী শাখা থেকে এটা চলা হয়। অর্থাৎ সরকার, এটা হলো একটা নির্বাহী আদেশে মুক্তি। কি আদেশে? নির্বাহী আদেশে মুক্তি। অর্থাৎ জামিনে আমরা, অর্থাৎ তার যে শাস্তি আছে সেই শাস্তির আগেই সে একটা শর্ত সাপেক্ষে সে মুক্তি পায়, যেটাকে আমরা বলি নির্বাহী আদেশে মুক্তি বা প্যারোল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দেখেন, এই প্রশ্নগুলো এসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত সময়ে। এই প্রশ্নগুলো এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে। তাহলে এবার আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন, আপনি আমাকে একটু বলেন, প্রশ্ন অ্যানালাইসিস দেখাতে পারলাম? প্রশ্ন বিশ্লেষণ দেখাতে পারলাম? দেখেন, প্যারোল এসছে, বেসিক টপিক, শেখ মুজিব বাদ, একটা ধারার অঙ্ক আসছে, বাংলা সাহিত্য থেকে একটা প্রশ্ন এসছে,
একটা সাম্প্রতিক আসছে, মুজিব এটি জাতির উপকার বাদ, এটা একটা সাম্প্রতিক, বাদ দিলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা আরেকটা সাম্প্রতিক, তিনটা সাম্প্রতিক। আইসিটি রিলেটেড পূর্ণরূপ এসছে, বামন সৌরজগৎ গ্রহ থেকে এসছে, ক্রিকেট খেলাধুলার বেসিক তথ্য, জ্যোৎস্না জন্মনের গল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, উপন্যাস, চলচ্চিত্র, কাকমারি সম্মেলন, এরপরে সুন্দরবনের সীমানা, সম্পদ, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম, চিরস্থায়ী বন্দোবস্ত, ইংরেজ সরকার, ভেটো থেকে, রয়টার্স, উক্তি, পাবলো পিকাসো চিত্রকর্ম, ম্যাগনা কার্টা সনদ, একটা প্রণালী, সিটি অফ কালচার, ভৌগোলিক উপনাম, ভিনসেন্ট ভ্যান গগ চিত্রশিল্পী। এই যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে। বলেন প্যাটার্ন কি ধরতে পেরেছেন? প্যাটার্ন কি ধরতে পেরেছেন? প্যাটার্ন কি ধরতে পেরেছেন? যদি প্যাটার্ন ধরতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। সো আমরা অল ইন ওয়ান ব্যাচে পড়াচ্ছি, মেহিরজিকে ফাইনাল সাজেশন পড়াচ্ছি পুরোটা, এবং আরো যা গুচ্ছের বেসিক লাগে মৌলিক জিকে, তথাকথিত মৌলিক জিকে যেগুলো আছে সে মৌলিক জিকেও সেখানে পড়াবো। অর্থাৎ সেখানে বাংলা, ইংরেজি, জিকে তিনটাই পড়ানো হবে। তো আপনারা যারা আগ্রহ বোধ করেন, হ্যাঁ, যারা আগ্রহ বোধ করেন তারা আসতে পারেন, ভালো হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। আর মিহিরজিকে ফাইনাল সাজেশনটা যাদের হাতে আছে একটু ভালো করে ফাইনাল সাজেশনটা শেষ করে ফেলেন, তাহলে দেখবেন রাবি কেন, রাবি, চলি, গুচ্ছ সব জায়গায় আপনাকে সর্বোচ্চ কমন দিবে মিহিরজিকে ফাইনাল সাজেশন। আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন? অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভর্তি হবেন 01727998624 এই নাম্বারে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই বিকাশ নাম্বার, এটাই নগদ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার 01727998624। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। যে কোনো ধরনের সমস্যায় আমাদের পেজে নক করবেন। আল্লাহ ভরসা, ভালো করে পড়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।